অভিনন্দন আমাদের আজকে অনলাইন জীববিজ্ঞান ক্লাসে। আজকে আমরা সারাদিন অফলাইনে রক্ত সম্পর্কে হিউজ পরিমাণে পড়াশোনা করছি, আর এখন আমরা রক্ত সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। এবং আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তোমরা যারা আজকের এই ক্লাসটা করবা 100% শিওর থাকো আজকের ক্লাস থেকে 2 থেকে 3 মার্ক শিওর পাওয়া পরীক্ষায়। 100% শিওর থাকো আজকের অনলাইনের এই জীববিজ্ঞান রক্তের উপর যে ক্লাসটা নিব, এই ক্লাস থেকে 2 থেকে 3 মার্ক শিওর কমন পাবা। সো সবাই দ্রুত একটু জয়েন করে ফেলো, সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। তোমরা এই মুহূর্তে যারা যারা সুমন্ত স্যারকে ভালোবাসো তারা প্রত্যেকে ক্লাসে জয়েন করবে। জয়েন করার পরে একটা সুমন্ত স্যারকে ভালোবাসার উদ্দেশ্যে একটা লাভ রিয়াক্ট দিবে প্রথমত। দ্বিতীয়ত তুমি কোন জায়গা থেকে ক্লাস করছো সেটা কমেন্ট করবে। 3 নম্বরে সুমন্ত স্যারকে যদি এই সুন্দর গুলুমুলু চেহারাতে যদি ভালোবাসে বেশি থাকো, তাহলে অবশ্যই তোমাকে যেটা করতে হবে, একটা শেয়ার দিয়ে স্যারের উদ্দেশ্যে যে স্যার শেয়ার ডান এটা লিখতে হবে। দেখি যে সমস্ত কে কে ভালোবাসো। আর যে তোমাদের নেট সমস্যার কারণে আমরা ক্লাসটা একটু লেট হয়ে গিয়েছে, আমরা 2-1 মিনিটের মধ্যে শুরু করব। স্যার তোমরা জানো যে স্যার খুব দ্রুত ক্লাসটি শুরু করবে, সুতরাং দ্রুত তোমাদেরকে ক্লাসে জয়েন করতে হবে। চটপট, দেরি করা যাবে না। আজকের ক্লাসে অনেকে যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে। আচ্ছা, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি? সবাই একটু জানায়ও। আমরা 2 মিনিটের ভিতরে শুরু করব। আমরা 2 মিনিটের ভিতরে আমাদের পড়াশোনা শুরু করব। জিতু হালদার, লাভ ইউ স্যার। এই জিতু সম্পর্কে তোমরা কি জানো? এই জিতু হচ্ছে আমার গত বছরের স্টুডেন্ট, এবং ও কিন্তু ছিল সেকেন্ড টাইমার। এবং একটা টিচারের সাথে একটা স্টুডেন্টের কত গভীর সম্পর্ক হতে পারে সেটা জিতুকে দেখলে তোমরা বুঝতে পারবা। ও রাত 3টার সময়, 3:30টার সময় আমাকে নক দিত, স্যার আমি এটা পারতেছি না, এটা একটু আমাকে বুঝাই দেন। দেখো, সে আজকে গোপালগঞ্জ নার্সিংয়ে চান্স পেয়ে গেছে। আচ্ছা দেখো, আমরা আমাদের ক্লাস শুরু করি, তাই না? নেট চলে গেছে। আমার গত বছরের স্টুডেন্ট। দেখো, আমরা রক্ত সম্পর্কে ক্লাসে যেগুলো পড়েছি এখন সেইগুলোই পড়বো, বাট তার থেকে এক্সট্রা আরও অনেক ইনফরমেশান দিব। যেগুলো এক্সট্রা ইনফরমেশান থাকবে তোমরা সেগুলো খাতায় ক্লাসে যে নোটগুলো করছো ওগুলো সুন্দরভাবে লিখে নিবা, ঠিক আছে? দেখো, ক্লাস শুরু করার আগে কিছু কথা বলি। যদি জীবনের সব থেকে বেস্ট টাইম থাকে, জীবনের সব থেকে বেস্ট টাইম, সেই বেস্ট টাইমটা হচ্ছে তোমাদের এই অ্যাডমিশন টাইম। এই অ্যাডমিশন টাইম যদি জীবন থেকে একবার চলে যায়, বিশ্বাস করো এটার কোনোভাবেই ফিরে পাওয়া সম্ভব না। দেখো, বেশিরভাগ তোমরা আসছো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে, তাই না? এখন তোমাদের বাবা মা কী করতেছে? দেখ, তোমাদের বাবা মা তোমাদেরকে পাঠাইছে যে আমার মেয়েটা, আমার ছেলেটা নার্সিংয়ে চান্স পাক, আমার মেয়েটা বা ছেলেটা নার্সিংয়ে চান্স পাক। দেখো, তারা কিন্তু অনেক গর্ব করে সবার সাথে গল্প করতেছে, তাই না? যে হচ্ছে আমার মেয়ে নার্সিং কোচিং করতে গেছে, বাইরে মেসে থাকে, পড়াশুনো করতেছে। দেখো, তারা কিন্তু বাইরে অনেক পরিশ্রম করতেছে, মাঠে অনেকে কাজ করে, অনেকের বাবা ফার্মার আছে। বাট তাদের দিন শেষে একটাই সার্থকতা, যে সবার সাথে বলতেছে আমার মেয়ে এখন কোচিং করতে গেছে নার্সিং। এবং নিজের জন্য না হলেও আমি বলবো তোমার মা বাবার দিকে তাকিয়ে
নিজের মা বাবার দিকে তাকিয়ে অন্তত সামনের 3-4 মাস বা 5-6 মাস যে টাইমটায় পাও নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো। দেখবা যদি চান্স পাও জীবনে এর থেকে সুখ আর জীবনে কখনো পাবা না। বাট যদি চান্স মিস করো, বিশ্বাস করো তোমার থেকে 1000 গুণ কষ্ট তোমার বাবা মা পাবে। এখন যদি তোমার নিজের বাবা মাকে কষ্ট না দিতে চাও, সেক্ষেত্রে এখন থেকে সিরিয়াসলি পড়াশোনা করো, দেখবা চান্স হবে। একটা জিনিস মনে রাখবা, পরিশ্রম কখনো বিফলে যায় না, বুঝছো? আচ্ছা, আমরা আমাদের ক্লাস শুরু করি। দেখো, প্রথম যেটা আছে রক্ত। দেখো, রক্ত সম্পর্কে আমরা কিছু বিস্তারিত যদি পড়ার চেষ্টা করি, এই যে রক্ত সংবহনতন্ত্র সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন উইলিয়াম হার্ভে। দেখো, এই রক্ত চ্যাপ্টারটা অনেক বড় একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা যখন আমি প্রথম পড়া শুরু করি তখন পড়তে আমি হাঁপাই গেছিলাম। যেহেতু আমি পড়তে হাঁপাই গেছিলাম, এজন্য রক্ত সংবহনতন্ত্র আবিষ্কার করেন কে? উইলিয়াম হার্ভে। কত সালে? মনে রাখবা, 1628 সালে। দেখো, এই যে রক্ত সংবহনতন্ত্র সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন উইলিয়াম হার্ভে। কত সালে? 1628 সালে। এই রক্ত সম্পর্কে যদি আমি বলতে যাই বিস্তারিত, প্রথমে যেটা আসে, একজন মানুষের দেহে কতটুকু রক্ত থাকে। দেখো, মানুষ ভেদে ভিন্ন হয়, সব সময় কম থাকে। কত থাকে? স্ত্রীদের দেহে 4.5 থেকে 5.5 লিটার রক্ত থাকে। অর্থাৎ স্ত্রীদের দেহে সবসময় সব কিছু কম থাকে, 3টা জিনিস বেশি থাকে। বাট ওই 3টা জিনিস আমি ক্লাসে পরে এক সময় তোমাদেরকে বলে দিব, আজকে অনলাইন ক্লাসে ওটা না বলি। তাহলে বলছি, পুরুষদের দেহে রক্ত থাকে 5 থেকে 6 লিটার, স্ত্রীদের দেহে রক্ত থাকে 4.5 থেকে 5.5 লিটার। দেখো, এই যে রক্ত আছে, রক্তের আপেক্ষিক গুরুত্ব কত? রক্তের আপেক্ষিক গুরুত্ব 1.065। এগুলো তোমরা ক্লাসে অনেকে সুন্দর করে নোট করে নিছো, তাই না? বাট এটা ক্লাসটা আবার দেখো, প্লাস এক্সট্রা যে ইনফরমেশনগুলো পাবা সেগুলো খাতায় সুন্দর করে নোট করে রাখবা। দেখবা পরীক্ষা অনেক উপকারী হবে তোমাদের জন্য। তাহলে আপেক্ষিক গুরুত্ব বলছি 1.065। রক্তের তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এটা যেন ফারেনহাইট না হয়ে যায়, ফারেনহাইট হলে কিন্তু তখন উল্টাপাল্টা হয়ে যাবে। দেখো, এই যে রক্ত পানির থেকে কিছুটা ঘন, তাই না? কিছুটা আঠা টাইপের। আর ফিজিক্সের একটা ভাষা আছে যেটা আঠা টাইপের, এটাকে ফিজিক্সের ভাষায় বলে সান্দ্রতার বাংলা কি? আঠাত্ব। যেহেতু রক্তটা পানির থেকে কিছুটা চলতেছে কি লাইভ? আচ্ছা, দেখো, রক্ত যেহেতু পানির থেকে কিছুটা ঘন অর্থাৎ কিছুটা আঠালো টাইপের, এজন্য পানির তুলনায় রক্তের সান্দ্রতা কত গুণ বেশি? 5 গুণ বেশি। পানির তুলনায় রক্তের সান্দ্রতা 5 গুণ বেশি, রাইট? আচ্ছা, এদিকে খেয়াল করো, বলছি পুরুষের দেহে রক্ত থাকে 5 থেকে 6 লিটার, স্ত্রীদের দেহে রক্ত থাকে 4.5 থেকে 5.5 লিটার। এই যে 5 থেকে 6 লিটার বা 4.5 থেকে 5.5 লিটার, এটা মোট ওজনের 8%। দেখো, একজন মানুষের ওজন যদি হয় 100 কেজি, তাহলে তার শরীরে রক্ত আছে 8 কেজি। মনে থাকবে, যদি কারোর ওজন হয় 50 কেজি, তাহলে রক্ত আছে 4 কেজি। অর্থাৎ মোট ওজনের কত পাচ্ছেন? মোট ওজনের 8। রক্তের পিএইচ 7.40। যদি একটা রেঞ্জ দেখো, আন্তরিকভাবে দুঃখিত, আমাদের নেট কানেকশনের সমস্যা ছিল। নেট চলে যাওয়ার কারণে হয়তো তোমরা অনেক সময় শুনতে পাওনি। যাক, আবার নেট চলে আসছে, আশা করি আর সমস্যা হবে না।
আচ্ছা, সবাই আবার একটু দ্রুত জয়েন করো। আচ্ছা আচ্ছা, বলো তো রক্তের স্বাদ কেমন? রক্তের স্বাদ কেমন? ক্লাসে বলছিলাম না যে রক্তের স্বাদ সামান্য নোনতা। রক্তের স্বাদ কেমন? রক্তের স্বাদ সামান্য নোনতা। এই যে রক্তের স্বাদ সামান্য নোনতা হওয়ার কারণ কি? কারণ আমাদের রক্তে কি আছে? রক্তে অজৈব লবণ আছে। পরীক্ষার সময় বারবার আসে যে রক্তের স্বাদ সামান্য নোনতা হওয়ার জন্য দায়ী কে? জৈব লবণ নাকি অজৈব লবণ? অবশ্যই অজৈব লবণ, মনে থাকবে। স্যার লাইভটাকে এইবার পুরোপুরি দেখতে পাচ্ছ? আচ্ছা খেয়াল করো, আমি ক্লাসে আজকে অনেক পিএইচ লিখে দিয়েছিলাম তোমাদেরকে, অনেকগুলো পিএইচ এর মান লিখে দিয়েছিলাম যে রক্তের পিএইচ 7.4। এই রক্তের পিএইচ ছাড়া আরও কিছু পিএইচ আমি লিখে দিয়েছিলাম, যেমন কি ছিল? যেমন ছিল চোখের পানি। দেখো চোখের পানির পিএইচ কত ছিল? চোখের পানির পিএইচ ছিল 6.6 থেকে 7.6, তাই না? এটা কিভাবে মনে রাখতে বলছিলাম? যে যেহেতু চোখের পানি, একটা গান আছে, গানটা কি? যে সলো সলো নয়নে হাসি মাখা বদনে, এরকম একটা গান আছে না? আজ থেকে আমরা মনে রাখবো সলো সলো নয়নে না, 6 নয়নে। ঠিক আছে, 6 নয়নে। যেখানে 6 পাবা সেটা কি রাখাবা? সেটা রাখাবা চোখের পানি। এরপরে বলছি লালা, আমাদের মুখে যে লালা থাকে, এই লালার পিএইচ কত? লালার পিএইচটা দেখো, যেহেতু আমাদের গালে লালা 24 ঘন্টা থাকে, এই জন্য লালার পিএইচ 6.2 থেকে 7.4। দেখো 24 আছে, যেখানে 24 পাবা সেটাই কি রাখাবা? সেটা লালার পিএইচ দাগায় দিবা। আচ্ছা এরপরে চলে আসো মাতৃদুগ্ধ। দেখো মাতৃদুগ্ধর পিএইচ 6.6 থেকে 6.9। দেখো যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু মা আমাদের মাতৃদুগ্ধ দিত, তাই না? বাট যখন আমরা হাঁটতে শিখলাম, একটু বড় হলাম, তখন যখন আমাদের খিদা লাগতো, যখন আমরা বায়না করতাম যে মা এখন খিদা লাগছে, তখন মা কি বলতো? যে এখন দুগ্ধ খাওয়া যাবে না, এখন তুই অন্য কিছু খা। অর্থাৎ মা আমাদের সাথে কি করতো? মা আমাদের সাথে সিটারি করতো, তাই না? 6-9 করতো। বায়োলজিতে সিটারিকে কি বলে? 6-9 করা বলে। দেখো মাতৃদুগ্ধের পিএইচ কিভাবে মনে রাখবা? 6.6 থেকে 6.9। যেখানে 6-9 পাবা সেখানে কি দাগাবা? সেখানেই মাতৃদুগ্ধ দাগায় দিবা। বুঝতে পারছো? দেখো পাকস্থলীর পিএইচ, পাকস্থলীর পিএইচ কত বলছিলাম? পাকস্থলীর পিএইচ 1 থেকে 2। এই পাকস্থলীর ভিতর কি থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে কে? আমাদের যে প্যারাইটাল কোষ আছে, এই প্যারাইটাল কোষ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে থাকে, রাইট? আচ্ছা দেখো, আমরা রক্ত সম্পর্কে যদি একটু ডিপলি পড়ার চেষ্টা করি, এই রক্তকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রক্ত রস, আর একটা হচ্ছে রক্ত কণিকা। রক্ত রস আর রক্ত কণিকা। একটা হচ্ছে রক্ত রস আর একটা রক্ত কণিকা। দেখো এই রক্ত রসকে ইংলিশে বলে প্লাজমা। রক্তরসকে ইংলিশে কি বলে? রক্তরসকে ইংলিশে বলে প্লাজমা। আচ্ছা এই যে রক্ত রস আর রক্ত কণিকা, কোনটার পরিমাণ কত পাচ্ছেন? মনে রাখবা রক্ত রসের পরিমাণ 55% এবং রক্ত কণিকার পরিমাণ 45%। অর্থাৎ রক্ত রসের পরিমাণ বেশি থাকে। দেখবা যখন ল্যাবে বা ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করতে যাও, রক্তটা নেওয়ার পরে রক্তটা একটা টিউবে রাখে, তাই না? এই টিউবে রাখার পরে এটা একটা মেশিন দিয়ে ঘোরায়, সেন্ট্রিফিউজ মেশিন দিয়ে ঘোরায়। ঘোরানোর ফলে কি হয়? নিচে রক্ত কণিকা জমা হয় লাল লাল কালারের, আর উপরে কি হয়? উপরে তোমার প্লাজমা, অর্থাৎ হলুদ হলুদ টাইপের প্লাজমা জমা হয়। এই প্লাজমার পরিমাণ কতটা? 55%, আর রক্ত কণিকার পরিমাণ 45%। দেখো
এই যে প্লাজমা বা রক্তরস আছে, এই যে এটা কিন্তু পরীক্ষায় একবার আসছে, কোশ্চেন সলভ করতে গেলেও আমরা পাবো যে নিচের কোনটি রক্তের উপাদান নয়। এই রক্তরস না দিয়ে একটু কোশ্চেনটা ঘুরায় কি দিয়ে দিছিল, প্লাজমা দিয়ে দিছে, বুঝছো? এটা একটু মনে রাখবা যে রক্তরসকে ইংলিশে কি বলে, প্লাজমা বলে। দেখো এই যে রক্তরস সম্পর্কে যদি আমরা আরো ডিটেলস পড়ার চেষ্টা করি, রক্তরসের ভিতর পানি থাকে। রক্তরসের ভিতর কি থাকে, পানি থাকে। পানি থাকে আর কঠিন পদার্থ থাকে। পানি থাকে কতটুকু, পানি থাকে 90 থেকে 92%, আর কঠিন পদার্থ থাকে কত পাচ্ছেন, 8 থেকে 10%। এই যে কঠিন পদার্থ থাকে 8 থেকে 10%, এই কঠিন পদার্থের ভিতরে আবার দুইটা জিনিস থাকে। কঠিন পদার্থের ভিতর দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে অজৈব লবণ আর একটা হচ্ছে জৈব লবণ, অর্থাৎ অজৈব পদার্থ আর জৈব পদার্থ। এই অজৈব পদার্থের পরিমাণটা মনে রাখবা 0.9%। আর জৈব পদার্থ, দেখো এই যে জৈব পদার্থটা আছে, এই জৈব পদার্থটা আমরা কিভাবে মনে রাখবো, এই জৈব পদার্থের ভিতরে কি কি থাকে। দেখো জৈব পদার্থের ভিতরে প্রথম যেটা থাকে সেটা হচ্ছে প্লাজমা প্রোটিন থাকে। প্লাজমা প্রোটিন, জৈব পদার্থের ভিতর কি থাকে, প্লাজমা প্রোটিন থাকে। এই জৈব পদার্থের ভিতর প্লাজমা প্রোটিন কি কি থাকে, GPA5, রাইট? ক্লাসে সুন্দরভাবে পড়িয়ে দিয়েছি আজকে যে প্লাজমা প্রোটিন কয়টা, প্লাজমা প্রোটিন 4টা। কি দিয়ে মনে রাখতে বলছি, GPA5, জিতে গ্লোবিউলিন, পিতে প্রোথ্রম্বিন, এতে অ্যালবুমিন, আর 5তে ফাইব্রিনোজেন। এগুলো কি, এগুলো হচ্ছে তোমার প্লাজমা প্রোটিন। দেখো পরীক্ষার সময় কোশ্চেনটা এরকমভাবে দিয়ে দিবে যে নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়, এই 4টার বাইরে যেগুলো থাকবে সেটা দাগায় দিবা, বুঝতে পারছো? দেখো এই যে প্লাজমা প্রোটিন বাদে আর কি কি থাকে, আর থাকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। দেখো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থটা মনে রাখতে বলছি কি দিয়ে, মনে রাখতে বলছি আইজ্যাক দিয়ে। আইজ্যাক, দেখো বিজ্ঞানী আইজ্যাক নিউটন ছিল না, এই আইজ্যাক নিউটনের আইজ্যাক দিয়ে মনে রাখবো। দেখো আইজ্যাক দিয়ে কি মনে রাখবো, আতে অ্যামোনিয়া, রসইতে ইউরিয়া বা ইউরিক অ্যাসিড দুইটা আছে, জতে জ্যান্থিন আর কতে ক্রিয়েটিনিন। এগুলো কি, এগুলো সব তোমার নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ। দেখো একটু পরে কোয়েশ্চেন সলভ করার সময় কিন্তু আমরা পাবো যে নাইট্রোজেন ঘটিত যে এখানে অপশনটা থাকবে নিচের কোনটি রক্তের উপাদান নয়, দেখবা ওখানে এই ইউরিক অ্যাসিড দিয়ে দিবে, এখানে কিন্তু ইউরিক অ্যাসিড নাই, ঠিক আছে, ইউরিয়া আছে। এটা একটু মনে রাখবা, কোয়েশ্চেন সলভ করার সময় একটু পরে পাবো। আচ্ছা দেখো এটা আবার বলি যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ কি কি আছে, আমরা এটা মনে রাখবো আইজ্যাক দিয়ে। আতে অ্যামোনিয়া, রসইতে ইউরিয়া বা ইউরিক অ্যাসিড, জতে জ্যান্থিন আর কতে। আচ্ছা দেখো আজকে আমাদের নেটটা অনেক সমস্যা করতেছে, বুঝছো? বুঝতে পারতেছি না যে আজকে কেন নেটটা সমস্যা করতেছে, এটা আমার সমস্যা নাকি নেটের সমস্যা। হ্যাঁ আচ্ছা চলে আসবো আমরা এবার আমাদের পড়াশোনার দিকে। দেখো রক্তরস সম্পর্কে আমরা অনেক কিছু পড়ে ফেলছি, তাই না? রক্তরস সম্পর্কে আমরা অনেক কিছু পড়ে ফেলছি। আমি একবার যদি সামারি করি, রক্তরসকে ইংলিশে বলে কি বলে, প্লাজমা বলে। রক্তরসের পরিমাণ 55%। এই রক্তরসের ভিতরে কি থাকে, পানি থাকে আর কঠিন পদার্থ থাকে। পানির পরিমাণ 90 থেকে 92%। কঠিন পদার্থের পরিমাণ কত পাচ্ছেন, 8 থেকে 10%। দেখো এই যে কঠিন পদার্থ থাকে এর ভিতরে দুইটা উপাদান থাকে, একটা হচ্ছে জৈব উপাদান আর একটা হচ্ছে অজৈব উপাদান। অজৈব উপাদান মনে রাখ, এটা পার্সেন্টেজ হচ্ছে 0.9%। আর জৈব উপাদান কি কি, জৈব উপাদানের ভিতর প্রথম আছে প্লাজমা প্রোটিন, মনে রাখতে বলছে GPA5 দ্বারা। জিতে গ্লোবিউলিন, পিতে প্রোথ্রম্বিন, এতে অ্যালবুমিন আর 5তে ফাইব্রিনোজেন। আর নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ মনে রাখতে বলছি আইজ্যাক দিয়ে। আতে অ্যামোনিয়া, রসইতে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, জতে জ্যান্থিন আর কতে ক্রিয়েটিনিন। আচ্ছা এ পর্যন্ত আমরা মোটামুটি সবাই আশা করি বুঝতে পারছো। দেখো
আমাদের যদি রক্ত রস সম্পর্কে পড়া হয়ে যায়, আমরা একটু রক্ত কণিকা সম্পর্কে পড়ব। দেখো রক্ত কণিকা, দেখো রক্ত কণিকা কয় প্রকার? রক্ত কণিকা আছে 3 প্রকার। কি কি? একটা হচ্ছে লোহিত রক্ত কণিকা, একটা হচ্ছে শ্বেত রক্ত কণিকা, আরটা হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা। দেখো এই 3টা যদি প্রধান কাজ বলি, লোহিত রক্তকণিকার প্রধান কাজ কি? লোহিত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে অক্সিজেন বহন করা, রাইট? ক্লাসে সুন্দর করে পড়াই দিছি আমি এটা। শ্বেত রক্তকণিকার কাজ কি? এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, অর্থাৎ জীবাণু ধ্বংস করে। এক কথায় কি? শ্বেত রক্তকণিকার কাজ জীবাণু ধ্বংস করা, জীবাণু ধ্বংস করা। আর অনুচক্রিকার কাজ কি? রক্ত জমাট বাঁধায়। আমাদের যদি কোথাও কেটে যায় সেখানে রক্ত জমাট বাঁধাইকে এই অনুচক্রিকা। আচ্ছা দেখো এই যে লোহিত রক্তকণিকার গড়ায়ু, পরীক্ষায় কিচ্ছু পারো আর না পারো এই কোশ্চেনটা বারবার পাবা, এই কোশ্চেনটা কখনো ভুল করবা না। এই লোহিত রক্তকণিকার গড়ায়ু কতদিন? 120 দিন অথবা 4 মাস। 120 দিন অথবা 4 মাস। দেখো এই শ্বেত রক্তকণিকার গড়ায়ু কতদিন? এটা 1 থেকে 15 দিন। শ্বেত রক্তকণিকার গড়ায়ু কতদিন? এই শ্বেত রক্তকণিকার গড়ায়ু 1 থেকে 15 দিন। আর অনুচক্রিকার গড়ায়ু কতদিন? এটা 5 থেকে 9 দিন। এই 3টা সুন্দর করে পড়ে ফেলবা। যদি বলি নিউক্লিয়াস, এই 3টা রক্তকণিকার ভিতরে শুধুমাত্র শ্বেত রক্তকণিকাটা কি? নিউক্লিয়াস যুক্ত, নিউক্লিয়াস যুক্ত। আর বাকি যে 2টা রক্তকণিকা আছে এই 2টা নিউক্লিয়াস বিহীন। এটাও নিউক্লিয়াস বিহীন, এটাও নিউক্লিয়াস বিহীন। দেখো এই যে লোহিত রক্তকণিকা আছে, এই লোহিত রক্তকণিকার বর্ণ কেমন? লোহিত রক্তকণিকার বর্ণ হচ্ছে লাল। কারণ কি? এখানে হিমোগ্লোবিন থাকে। এখানে কি থাকে? এখানে হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিন থাকার কারণে লোহিত রক্তকণিকার বর্ণ কেমন হয়? এটা লাল হয়। আর শ্বেত রক্তকণিকা এটা বর্ণহীন, অনুচক্রিকা এটাও বর্ণহীন, অর্থাৎ এদের কোনো বর্ণ নাই। যতটুকু পড়াইছি আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। দেখো আমরা লোহিত রক্তকণিকা সম্পর্কে বিস্তারিত পড়ার চেষ্টা করব। লোহিত রক্তকণিকা বা আরবিসি, রেড ব্লাড সেল। দেখো এই যে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, এর আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইট। আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইট। দেখো এই লোহিত রক্তকণিকাটা দেখতে দ্বি অবতল, দ্বি অবতল, মনে থাকবে? লোহিত রক্তকণিকা দেখতে কেমন? লোহিত রক্তকণিকা দেখতে দ্বি অবতল। দেখো প্রতি কিউবিক মিলিমিটারে, দেখো ক্লাসে থাকো, শ্বেত রক্তকণিকার অনেক কিছু আছে যেগুলো তোমাদের আজকে ক্লাসের বাইরে পড়াবো, মানে যেগুলো ক্লাসে তোমাদেরকে আজকে পড়াইনি, এগুলো সুন্দর করে নোট করে নিবা। আরবিসি যেটা আছে এটাও একটু দেখো। ক্লাস থেকে বের হয়ে গেলে কিন্তু এটা শিখতে পারবা না, বুঝছো? প্রতি কিউবিক মিলিমিটারে, প্রতি কিউবিক মিলিমিটারে কতটুকু থাকে? দেখো যদি বলি ভ্রূণ দেহে প্রতি কিউবিক মিলিমিটারে আরবিসির পরিমাণ 80 থেকে 90 লক্ষ। 80 থেকে 90 লক্ষ। ভ্রূণ মানে কি? যখন মাতৃগর্ভে থাকে, এরপর যখন একটা শিশু জন্মগ্রহণ করে, অর্থাৎ শিশুর শরীরে মনে রাখবা 60 থেকে 70 লক্ষ। আর পুরুষে 50 থেকে 54 লক্ষ। আর স্ত্রীতে সব সময় কম, 45 থেকে 49 লক্ষ। মনে থাকবে? এগুলো কি? এগুলো হচ্ছে প্রতি কিউবিক মিলিমিটারে লোহিত রক্তকণিকার সংখ্যা। প্রতি কিউবিক মিলিমিটারে লোহিত রক্তকণিকার সংখ্যা। পারবা?
দেখো আমাদের এই যে আরবিসি বা লোহিত রক্তকণিকা আছে আমাদের শরীরে প্রতি সেকেন্ডে লোহিত রক্তকণিকা 20 লক্ষ থেকে 1 কোটি 20 লক্ষ থেকে 1 কোটি লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে আমাদের শরীরে প্রতি সেকেন্ডে 20 লক্ষ থেকে 1 কোটি লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে এবং যে পরিমাণ তৈরি হচ্ছে ঠিক সেই পরিমাণ ধ্বংস হচ্ছে, তাই না? দেখো এই যে লক্ষ লক্ষ লোহিত রক্তকণিকা আছে, কোটি কোটি লোহিত রক্তকণিকা আছে, এর ভিতর যে কোনো একটা লোহিত রক্তকণিকা নিলাম, এই একটা লোহিত রক্তকণিকা আমাদের সমস্ত শরীর একটা লোহিত রক্তকণিকা ঘুরে আসতে সময় লাগে 60 সেকেন্ড। কত সেকেন্ড? 60 সেকেন্ড অথবা 1 মিনিট। মনে থাকবে, একটা লোহিত রক্তকণিকা আমাদের সমস্ত শরীর ঘুরে আসতে সময় লাগে 60 সেকেন্ড বা 1 মিনিট। এবং যদি এইভাবে ঘুরতে থাকে অর্থাৎ 120 দিন, যেহেতু এর গড় 120 দিন, 120 দিন যদি লোহিত রক্তকণিকা এইভাবে শরীরের ভিতর প্রবাহিত হয় তাহলে এটা 11,000 কিলোমিটার পথ অতিক্রম করে। একটা লোহিত রক্তকণিকা সমস্ত শরীর ঘুরে আসতে সময় লাগে 1 মিনিট বা 60 সেকেন্ড। এইভাবে যদি 120 দিন ঘুরে অর্থাৎ তার পূর্ণাঙ্গ জীবন দশায় সে 11,000 কিলোমিটার পথ অতিক্রম করে। বুঝতে পারছো? দেখো এই যে লোহিত রক্তকণিকা আছে, এই লোহিত রক্তকণিকা একটা নির্দিষ্ট রেঞ্জ আছে না, এই রেঞ্জ থেকে যখন কি হয়, এই রেঞ্জ থেকে যখন কমে যাবে অর্থাৎ লোহিত রক্তকণিকার সংখ্যা যখন এই মান থেকে কমে যাবে তখন রোগ হবে, আবার যখন এই মান থেকে বেড়ে যাবে তখনও রোগ হবে। যখন এই মান থেকে কমে যাবে তখন যে রোগটা হবে তখন তাকে বলবা অ্যানিমিয়া। আর যখন লোহিত রক্তকণিকার সংখ্যাটা এই মান থেকে বেড়ে যাবে তখন তাকে বলবা পলিসাইথেমিয়া। ঠিক আছে, পলিসাইথেমিয়া। দেখো ক্লাসে কিন্তু আমি সবকিছু সুন্দর করে পড়াই দিছি, তাই না? বাট এখন যদি আরেকবার দেখো তাহলে এটা কিন্তু আবার রিভিশন হয়ে যাচ্ছে তোমাদের, তাই না? দেখো আমাদের এই লোহিত রক্তকণিকার বর্ণ লাল হওয়ার জন্য, দায়ী কে? হিমোগ্লোবিন। কে আছে? হিমোগ্লোবিন। এই যে হিমোগ্লোবিন, ডাক্তারের কাছে গেলে ডাক্তার হিমোগ্লোবিন পরীক্ষা দেয়। এই হিমোগ্লোবিনের একটা মান আছে। পুরুষের দেহে হিমোগ্লোবিনের মান একরকম আর স্ত্রীদের দেহে হিমোগ্লোবিনের মান একরকম। পুরুষের দেহে হিমোগ্লোবিনের স্বাভাবিক মান কত? মনে রাখবা, পুরুষের দেহে হিমোগ্লোবিনের স্বাভাবিক মান 13.5 থেকে 17, 13.5 থেকে 17.5 GM per গ্রাম পার ডিএল। ওকে। আর দেখো স্ত্রীদের কি? 11.5 থেকে 15.5 GM per DL। মনে থাকবে? দেখো পুরুষের হিমোগ্লোবিনের মান 13.5 থেকে 17.5, স্ত্রীদের হিমোগ্লোবিনের মান 11.5 থেকে 15.5। দেখো আমাদের বৃক্ক বা কিডনি, তাই না? আমাদের বৃক্ক বা কিডনির আরেক নাম হচ্ছে বৃক্ক। এই বৃক্ক বা কিডনি একটা হরমোন নিঃসরণ করে, লিখে রাখো সুন্দরভাবে, একটা হরমোন নিঃসরণ করে। হরমোনটার নাম কি? হরমোনটার নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন হরমোন। দেখো আমাদের বৃক্ক বা কিডনি একটা হরমোন নিঃসরণ করে, হরমোনটার নাম হচ্ছে
এরিথ্রোপয়েটিন হরমোন। এই এরিথ্রোপয়েটিন হরমোনের কাজ কি? দেখো, এই এরিথ্রোপয়েটিন হরমোনের কাজ হচ্ছে আমাদের যে রক্তকণিকা তৈরি হয়, কোথায় রক্তকণিকা তৈরি হয়? অস্থির ভিতরে যে অস্থিমজ্জা থাকে, এই অস্থিমজ্জার ভিতরে কি থাকে? অস্থিমজ্জার ভিতরে একটা কোষ থাকে, কোষটার নাম হচ্ছে স্টেম সেল, স্টেম কোষ বা স্টেম সেল, স্টেম কোষ। আমাদের যে অস্থি আছে, বোনস আছে, এই অস্থির ভিতরে অস্থিমজ্জা থাকে। এই অস্থিমজ্জার ভিতরে একটা কোষের নাম কি? স্টেম সেল। এই স্টেম সেল আমাদের রক্তকণিকা তৈরি করে। আমাদের যখন বেশি বেশি অক্সিজেনের প্রয়োজন হয়, বিশেষ করে যখন আমরা ব্যায়াম করি অথবা একজন মা যখন গর্ভবতী হয়, তখন কি হয়? তার বেশি বেশি অক্সিজেনের প্রয়োজন না, তখন আমাদের বৃক্ক কি করে? এরিথ্রোপয়েটিন নামক একটা হরমোন তৈরি করে। এই এরিথ্রোপয়েটিন হরমোনটার কাজ কি? এরিথ্রোপয়েটিন হরমোনটার কাজ হচ্ছে আমাদের অস্থিমজ্জার ভিতরে যে স্টেম কোষ আছে, এই স্টেম কোষটাকে উদ্দীপ্ত করবে। কি জন্য? যে তুমি বেশি বেশি রক্তকণিকা তৈরি করো, বেশি বেশি আরবিসি তৈরি করো। আর যত আরবিসি তৈরি করবে তত কি হবে বলো তো? তত আমাদের অক্সিজেন পরিবাহিত করতে পারবে, তাই না? তাহলে বৃক্ক যত এরিথ্রোপয়েটিন নামক হরমোন তৈরি করবে, আমাদের রক্তকণিকা তত বেশি বেশি তৈরি হবে। বুঝতে পারছো? আর এই বৃক্ক এরিথ্রোপয়েটিন হরমোনটা কখন বেশি বেশি তৈরি করে? যখন আমরা ব্যায়াম করি। যখন আমরা ব্যায়াম করি প্লাস একজন গর্ভবতী মা যখন, অর্থাৎ গর্ভবতী একজন মহিলা যখন গর্ভবতী থাকে, তখন কি হয়? তখন বৃক্ক বেশি বেশি এরিথ্রোপয়েটিন হরমোন তৈরি করে। কারণ এরিথ্রোপয়েটিন হরমোন তৈরি করলে বেশি বেশি লোহিত রক্তকণিকা তৈরি হবে। আর লোহিত রক্তকণিকার কাজই কি? অক্সিজেন বহন করা না? বুঝতে পারছো বিষয়টা? দেখো, আমাদের শরীর থেকে যদি 100 গ্রাম রক্ত, যদি 100 গ্রাম রক্ত আমরা আমাদের শরীর থেকে বের করে নিই, এই 100 গ্রাম রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে, 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। আমাদের শরীর থেকে যদি 100 গ্রাম রক্ত আমরা বের করে নিই, তাহলে 100 গ্রাম রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার দেখো, এই যে রক্ত, এটা তৈরি হয় কোথায়? মনে রাখবা, ভ্রূণ দেহে, অর্থাৎ যখন কোনো মা প্রেগনেন্ট থাকে, পেটের ভিতরে যদি কোনো বাচ্চা থাকে, তখন তাকে কি বলবা? গর্ভে যখন থাকবা তখন তাকে বলে ভ্রূণ। বুঝছো? এই ভ্রূণ অবস্থায় আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা তৈরি হয় যকৃৎ, প্লীহা প্লাস থাইমাস গ্রন্থিতে। থাইমাস, যকৃৎ, প্লীহা প্লাস থাইমাস গ্রন্থিতে। এই 3 জায়গায় কি হয়? 3 জায়গায় হচ্ছে আমাদের আরবিসি তৈরি হয়। বাট যখন পরিপূর্ণ বয়স হয়ে যায় আমাদের, তখন পরিপূর্ণ বয়সে, অর্থাৎ পরিপূর্ণ বয়সে আমাদের যে অস্থির ভিতর যে অস্থিমজ্জা আছে, এই অস্থিমজ্জা থেকে আমাদের লোহিত রক্তকণিকা তৈরি হয়। এবং এই পরিপূর্ণ বয়সে আমাদের অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকা তৈরি হয়। আর এই যে প্লীহা আছে, প্লীহাটা তখন কি করে? প্লীহাটা তখন আমাদের এই যে আরবিসি বা লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে। যেহেতু এই প্লীহা আমাদের লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে, এজন্য প্লীহাকে বলা হয় লোহিত রক্তকণিকার কবরস্থান। লোহিত রক্তকণিকার কবরস্থান। পরীক্ষা কিন্তু বারবার আসে, লোহিত রক্তকণিকার কবরস্থান, কবরস্থান মনে থাকবে। এই প্লীহা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্লীহাকে বলা হয় লোহিত রক্তকণিকার কবরস্থান। এই প্লীহার ওজন কত? প্লীহার ওজন 170 গ্রাম। প্লীহার ওজন কত গ্রাম? প্লীহার ওজন 170 গ্রাম। আচ্ছা,
এই যে প্লীহা, এই প্লীহাকে বলা হয় মানবদেহের রক্তের রিজার্ভার। কি বলে? রক্তের রিজার্ভার বা রক্তের ব্লাড ব্যাংক। ব্লাড ব্যাংক। তাহলে রক্তের ব্লাড ব্যাংক বলা হয় কাকে? রক্তের ব্লাড ব্যাংক বলা হয় আমাদের প্লীহাকে। মনে থাকবে? আচ্ছা, তোমরা কি ক্লাসটা সম্পূর্ণ শুনতে পাচ্ছ লাইভে? তোমরা কি কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করো তো। তোমরা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কথা শুনতে পাচ্ছ? ওকে, থ্যাংক ইউ। দেখো, এবার আমরা শ্বেত রক্তকণিকা সম্পর্কে বিস্তারিত পড়ব। যারা আজকে ক্লাসে ছিলে এখান থেকে একটু নোট করবা, বুঝছো? শ্বেত রক্তকণিকা। দেখো, এই শ্বেত রক্তকণিকার অপর নাম WBC বা হোয়াইট ব্লাড সেল। WBC বা হোয়াইট ব্লাড সেল, এটা আর একটা নাম আছে। সেটা কি? সেটাকে বলে লিউকোসাইট। লিউকোসাইট। শ্বেত রক্তকণিকার কি কি নাম বললাম তাহলে? প্রথম বলছি WBC, এরপরে কি বলছি? লিউকোসাইট। আচ্ছা, দেখো, আমাদের দেশের চারিপাশে কি আছে? সেনাবাহিনী আছে না? সেনাবাহিনীর কাজ কি? দেশকে রক্ষা করা। এখন বাইরে থেকে যদি কোনো শত্রু আমাদের দেশে প্রবেশ করে তাহলে কি হয়? তাহলে সেনাবাহিনীরা তাদেরকে অ্যাটাক করে, রাইট? এই যে WBC বা শ্বেত রক্তকণিকা, এর কাজ হচ্ছে আমাদের শরীরকে রক্ষা করা। সেনাবাহিনীর মতো এরা রক্ষা করে। বাইরে থেকে যদি কোনো জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে, কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া আমাদের শরীরে যদি প্রবেশ করে, তাহলে এই যে WBC আছে, এই WBCটা সেই জীবাণুকে মেরে ফেলে। বুঝতে পারছো? যেহেতু এটা রক্তের মাধ্যমে সমস্ত শরীরে ঘুরে বেড়ায় এবং যেখানে জীবাণু পাবে সেখানে মেরে ফেলে, এজন্য এই শ্বেত রক্তকণিকাকে বলা হয় ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। মনে থাকবে? এই যে শ্বেত রক্তকণিকা বা WBCকে কি বলা হয়? ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক। দেখো, এই যে ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক WBC, এই WBC আমাদের যে মোট রক্ত আছে, এই মোট রক্তের 1% WBC থাকে, খুবই কম। আমাদের শরীরে যে মোট রক্তকণিকা আছে, এই রক্তকণিকার মাত্র 1% কি থাকে? 1% WBC বা শ্বেত রক্তকণিকা থাকে। এই যে শ্বেত রক্তকণিকা, এটার সংখ্যা কত? এটার সংখ্যা 4000 থেকে 11000। 4000 থেকে 11000। যদি একটা মান বলা হয় তাহলে 7500। বুঝছো? 7500 প্রতি কিউবিক মিলিমিটারে। এই যে WBCর সংখ্যা কত? 4000 থেকে 11000। যদি একটা মান বলে সেক্ষেত্রে বলবা 7500। এদিকে খেয়াল করো, খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো, এটার সংখ্যা মাত্র 1000, তাই না? আর RBC মানে লোহিত রক্তকণিকার সংখ্যা কি ছিল? লাখ ছিল না? 80 থেকে 90 লাখ, পুরুষের ছিল 50 থেকে 54 লাখ। পরীক্ষার সময় একটা দিয়ে দেয় যে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকা অর্থাৎ RBC এবং WBC এর অনুপাত কত।
খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আরবিসি এবং ডাব্লিউবিসি এর অনুপাত কত? দেখো আরবিসি এর এবং ডাব্লিউবিসি এর অনুপাত 600:1। 600:1 মনে থাকবে? আরবিসি এবং ডাব্লিউবিসি অনুপাত 600:1। আচ্ছা তোমরা একটু কমেন্ট করো তো, যে পুরুষের দেহে কত লিটার রক্ত থাকে? পুরুষের দেহে কত লিটার রক্ত থাকে? বুঝতে পারছো? তাহলে কি বললাম, আরবিসি এবং ডাব্লিউবিসি অনুপাত কত? 600:1। তোমাদেরকে বারবার আমি বলে দিচ্ছি, বাট নেক্সট দিন ক্লাস যদি পরীক্ষা নিই ভুল করবা। কোথায় ভুল করবা জানো? দেখো সেটাও বলে দিই, আমি এখানে বলে দিচ্ছি আরবিসি এবং ডাব্লিউবিসি অনুপাত 600:1। আমি পরীক্ষার হলে দিয়ে দিব ডাব্লিউবিসি:আরবিসি এর অনুপাত কত। তোমরা ধুমায় দাগাই দিবা। কি দাগাই দিবা? যে 600:1। এবং শিওর থাকবা যে 100 ভিতর 90টা শিওর হবে। দেখো ফাইনালে এরকমই হয়, যে ফাইনালে দেখবা পরীক্ষা দিয়ে এসে বাইরে অনেকে কি বলে যে আমি 100টার ভিতরে 90টা শিওর, 95টা শিওর। বাইরে এসে লাফালাফি করতে করতে অনেকে তো জুতার ছিঁড়ে বেড়ে ফেলে, তাই না? বাট কোশ্চেনটা কিন্তু ডাক্তাররা করে, বুঝছো? এটা একটা ট্রিকি সিস্টেম, যে তোমাকে কোথায় আটকানো যায়। এখানে কি দিয়ে দিছে? এখানে দিয়ে দিছে ডাব্লিউবিসি:আরবিসি অনুপাত। এটা যদি 600:1 দাও তাহলে কিন্তু শেষ, তাহলে কিন্তু তুমি শেষ। এটা কি হবে? এটা হবে 1:600। কারণ কি, এখানে ডাব্লিউবিসি কিন্তু আগে আছে, এটা মনে রাখবা, বুঝছো? হ্যাঁ, 5 থেকে 6 লিটার, 5 থেকে 6 লিটার, সুন্দর। এটা ভুল হবে? দেখো একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়া, যেখান থেকে 1 মার্ক শিওর আসবে, সেটা কি জানো? সেটা হচ্ছে এই যে ডাব্লিউবিসি আছে, ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, সবাই নোট করে রাখো। ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, এটাকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? এটাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অদানাদার, আর একটা হচ্ছে দানাদার। একটা হচ্ছে অদানাদার আর একটা হচ্ছে দানাদার। দেখো যেটা হচ্ছে অদানাদার, এটাকে ইংরেজিতে বলে অ্যাগ্রানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইট মনে থাকবে? এই যেটা অদানাদার, অর্থাৎ দানা থাকবে না, এটাকে ইংলিশে কি বলে? অ্যাগ্রানুলোসাইট। মনে রাখবা, যেখানে শব্দ পাবা সেখানে সবসময় নেগেটিভ কিছু। তাহলে যেটা দানাদার হবে এটা কি হবে? এটা গ্রানুলোসাইট। টার্মগুলো কঠিন লাগতে পারে, দেখো কঠিন লাগার কিছু নাই। ডাব্লিউবিসিকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অদানাদার আর একটা হচ্ছে দানাদার। অদানাদারকে ইংরেজিতে বলা হয় অ্যাগ্রানুলোসাইট, এটা বায়োলজিক্যাল টার্ম। আর দানাদারকে ইংরেজিতে কি বলে? গ্রানুলোসাইট। বুঝছো? দেখো এই যে অদানাদার আছে আর দানাদার আছে, উদাহরণগুলো আমরা মনে রাখবো। মলির বেনি দিয়ে। অদানাদারের নিচে লিখবা মলির আর দানাদারের নিচে লিখবা বেনি। দেখো মলির মানে কি? মলির মানে মনোসাইট। আর লতে কি? লতে লিম্ফোসাইট। ক্লাসে যখন আমি এগুলো দিয়ে দিব পরীক্ষায়, তখন যদি বলো স্যার এগুলো ক্লাসে করাননি, তখন কিন্তু খবর আছে, আমি কিন্তু ক্লাসে সুন্দর করে করাই দিচ্ছি, বুঝছো? তাহলে মলির বেনি, মোতে কি? মোতে মনোসাইট, আর লতে কি? লতে লিম্ফোসাইট। আচ্ছা, আর দানাদারের উদাহরণ কি আছে? দানাদারের উদাহরণ আছে বেনি, বতে বেসোফিল, নতে নিউট্রোফিল। আর অশ্বইতে ইউসিনোফিল।
ইউসিনোফিল, মনে থাকবে রসেতে কি আছে? ইউসিনোফিল। তাহলে অদানাদার আর দানাদার, দানাদারের উদাহরণ কি কি আছে? মনোসাইট, লিম্ফোসাইট। আর দানাদারের উদাহরণ কি কি আছে? বেসোফিল, নিউট্রোফিল আর ইউসিনোফিল। দেখো দানাদার, দানা জিনিস কি করা যায় বলো তো? ফিল করা যায় না? দানা জিনিসটা ফিল করা যায়, যেরকম চিনির দানা, লবণের দানা ফিল করা যায় না হাতে নিলে? দেখুন যেহেতু ফিল করা যায়, সবগুলো শেষে দেখো ফিল লাগানো আছে, ফিল। এটা কি ছিল? বেসোফিল। বুঝছো? দেখো যেহেতু দানাদার, দানা জিনিস অলওয়েজ ফিল করা যায়, দেখবা সব কিছুর পিছনে কি আছে? ফিল লাগানো আছে। যেমন কি বেসোফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল। বাট এই যেগুলো অদানাদারের যে দুইটা উদাহরণ ছিল, এগুলোর পিছনে কি ফিল লেখা আছে? এগুলোর পিছনে কিন্তু ফিল লেখা নাই। তাহলে যদি পরীক্ষায় আসে নিচের কোনটি গ্রানুলোসাইট বা দানাদার শ্বেত রক্তকণিকার উদাহরণ নয়, তখন কি হবে? এই তিনটার বাইরে যে দুইটা থাকবে, দুইটা দাগায় দিবা। বুঝছো? দেখো পরীক্ষায় এই যে রক্তকণিকাগুলো আছে, রক্তকণিকা যে শ্রেণী বিভাগ, এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। কি কোশ্চেন আসে? দেখো মনোসাইট, এই মনোসাইট যেটা আছে, এই মনোসাইটের কাজ কি? মনোসাইটের কাজ হচ্ছে, এটা আমাদের শরীরে বাইরে থেকে যদি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া অর্থাৎ কোনো জীবাণু প্রবেশ করলে জীবাণুকে মেরে ফেলে, জীবাণু ধ্বংস করে। জীবাণু কি করে? জীবাণু ধ্বংস করে। কে ধ্বংস করে? মনোসাইট জীবাণু ধ্বংস করে, মনে থাকবে? দেখো আর একটা সেম কাজ আছে, সেই তারও কাজ হচ্ছে শুধু জীবাণু ধ্বংস করা। সেটা হচ্ছে নিউট্রোফিল। কি বললাম? নিউট্রোফিল। এই নিউট্রোফিলের কাজ কি? এটার কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা, জীবাণু ধ্বংস করা। তাহলে এই পাঁচটার ভিতরে দুইটার কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে নিউট্রোফিল। পরীক্ষার ডিরেক্ট এইভাবেই আসবে যে জীবাণু ধ্বংস করে নিচের কোনটি, তখন মনোসাইট আর নিউট্রোফিল, এই দুইটা লাগাবা। বুঝছো? কোন পদ্ধতিতে জীবাণুকে ধ্বংস করে? মনে রাখবা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে ধ্বংস করে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে। দেখো এই যে জীবাণুকে ধ্বংস করে, এটা মনে রাখার একটা সিস্টেম আছে, নিচে লিখে রাখো মামনি। কি লিখে রাখবা? মামনি। মামনি, মোতে মনোসাইট আর নতে নিউট্রোফিল। মোতে মনোসাইট আর নতে নিউট্রোফিল, এই দুইটা কি করে? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে ধ্বংস করে। বুঝতে পারছো? এই দুইটা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণুকে ধ্বংস করে। দেখো এই লিম্ফোসাইট কি করে? লিম্ফোসাইট, এটা নিচে লিখে রাখবা, এটা অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডি তৈরি করে। পরীক্ষা কিন্তু বারবার আসে। লিম্ফোসাইটের কাজ কি? লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। তাহলে জীবাণু ধ্বংস করে দুইটা, কি কি বলছি? মনোসাইট আর নিউট্রোফিল। আর অ্যান্টিবডি তৈরি করে কে কে? অ্যান্টিবডি তৈরি করে হচ্ছে লিম্ফোসাইট, মনে থাকবে? অ্যান্টিবডি কে তৈরি করে? অ্যান্টিবডি তৈরি করে হচ্ছে লিম্ফোসাইট। দেখো বেসোফিল, এটা খুবই গুরুত্বপূর্ণ। শ্বেত রক্তকণিকার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা? এই যে বেসোফিলটা, বেসোফিলটা আর ইউসিনোফিলটা। দেখো আমি যদি একটু মুছে দিই, আচ্ছা তোমরা নিচে লিখে রাখবা, ঠিক আছে? বেসোফিল। দেখো বেসোফিল দুইটা রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। বেসোফিল দুইটা রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। কি কি? একটা হচ্ছে হেপারিন, আর একটা হচ্ছে হিস্টাসিন। হেপারিন আর হিস্টাসিন। দেখো হেপারিনের কাজ কি? দেখো আমাদের শরীরে প্রতিনিয়ত রক্তটা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হচ্ছে না? রক্ত কি কখনো জমাট বেঁধে যাচ্ছে? রক্ত কিন্তু জমাট বাঁধতেছে না। এই যে রক্ত জমাট না বাঁধার জন্য দায়ী কে? রক্ত জমাট না বাঁধার জন্য দায়ী হচ্ছে হেপারিন।
দেখবা একজন মানুষ মারা যাওয়ার সাথে সাথে কিন্তু তার রক্ত জমাট বেঁধে যায়, অথবা যদি তোমার কোথাও কেটে যায় দেখবা রক্তটা বাইরে আসার কিছুক্ষণের মধ্যে রক্ত জমাট বেঁধে যাচ্ছে। কারণ কি? কারণ বাইরে আসার সাথে সাথে তো তোমার শরীর হেপারিন ক্ষরণ করতেছে না, করতেছে কি? যখন হেপারিন পাবে না তখন তো রক্ত জমাট বাঁধবে, এটাই স্বাভাবিক। দেখো হেপারিন কি করে? রক্ত জমাট বাঁধতে দেয় না, রক্ত জমাট বাঁধতে দেয় না, জমাট বাঁধতে দেয় না। পরীক্ষায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা। হেপারিনের কাজ কি? হেপারিন রক্ত জমাট বাঁধতে দিবে না। আর হিস্টামিন কি করে? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দেখবা এটা হিস্টাসিন ওষুধ আছে, ওই সর্দি রদি হলে মানুষ খায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তাই না? তাহলে হিস্টাসিন কি করে? হিস্টাসিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর হেপারিন রক্ত জমাট বাঁধতে দেয় না। দুইটা বুঝতে পারছো? দেখো আমাদের আরেকটা ছিল কি? আরেকটা ছিল ইউসিনোফিল। ইউসিনোফিল। দেখো আমাদের শরীরে যখনই অ্যালার্জি হবে অথবা তোমার কৃমির নাম শুনছো? কৃমি যেটা পরজীবী, এই যে অ্যালার্জি বা কৃমি, এই অ্যালার্জি বা কৃমি এটাকে ধ্বংস করে কে? ধ্বংস করে হচ্ছে ইউসিনোফিল। অ্যালার্জি প্লাস কৃমি, অ্যালার্জি প্লাস কৃমি এই দুইটাকে ধ্বংস করে কে? এই দুইটাকে ধ্বংস করে ইউসিনোফিল। তাহলে যেখানেই দেখবা অ্যালার্জি ডাকায় দিবা ইউসিনোফিল, যেখানেই দেখবা হেপারিন, যদি পরীক্ষা কোশ্চেন আসে যে হেপারিন ক্ষরণ করে কে, ডাকায় দিবা বেসোফিল। হেপারিনের কাজ কি? রক্ত জমাট বাঁধতে দেয় না। হিস্টাসিন ক্ষরণ করে কে? বেসোফিল। আর অ্যালার্জি প্রতিরোধ করে কে? ইউসিনোফিল। কৃমি ধ্বংস করে কে? ইউসিনোফিল। এগুলো কিন্তু কনফিউজ হয়ে যাবে, বারবার যদি একটু বাসায় না পড়ো এই কে হেপারিন কে কৃমি সব কিন্তু খেজুরি মতন হয়ে যাবে, বুঝছো? সো সবাই সুন্দর করে এই স্লাইডটা, এই যে শ্বেত রক্তকণিকার পিছনে তোমরা 1 ঘন্টা টাইম দিবা, দিয়ে সুন্দর করে পড়ে ফেলবা। আর যারা সায়েন্সে আসো আশা করি তোমাদের তো এগুলো সব আগে থেকে পড়া আছে। ক্লিয়ার? দেখো দুইটা বর্ণ আছে, বলছিলাম না বেসোফিল? এই বেসোফিল এর একটা বর্ণ আছে, মনে রাখবা। বেসোফিল বতে ব্লু, বতে কি? ব্লু। অর্থাৎ বেসোফিলের বর্ণ কেমন? বেসোফিলের বর্ণ হচ্ছে নীল বর্ণ। বেসোফিলের বর্ণ কেমন? পরীক্ষা দিয়ে আসে, বেসোফিলের বর্ণ বলবা বতে ব্লু অর্থাৎ নীল। এরপর চলে আসো ইউসিনোফিল। বলছি না ইউসিনোফিল মানে কি? অ্যালার্জি। আর যেখানে দেখবা অ্যালার্জি হয় সেখানেই দেখবা লাল হয়ে যায়। কি হয়? লাল হয়ে যায়। এজন্য ইউসিনোফিলের বর্ণ কেমন? ইউসিনোফিলের বর্ণ লাল, মনে থাকবে? তাহলে বেসোফিল বতে ব্লু, আর ইউসিনোফিলের বর্ণ কেমন? ইউসিনোফিলের বর্ণ যেহেতু অ্যালার্জি আছে, অ্যালার্জি হলে লাল হয়ে যায়, এজন্য লাল। আর নিউট্রোফিল, তোমরা নিউট্রোফিলের নিচে লিখে রাখো, নিউট্রোফিলের নতে নিরপেক্ষ, অর্থাৎ নিউট্রোফিলের কোনো বর্ণ নাই। নিউট্রোফিল কেমন? নিউট্রোফিল বর্ণহীন, মনে থাকবে? আচ্ছা, আমাদের একটু আগে যে আমি লিখে দিলাম যে ডাব্লিউবিসির পরিমাণ 7500 প্রতি কিউবিক ঘন মিলিমিটারে। এই 7500, এই 7500 অথবা 11000 থেকে 4000 থেকে 11000, আমরা একটা মান বললে 7500। এই 7500 থেকে যখন বেশি হয়ে যায় তখন রোগ হয়, আবার যখন কমে যায় তখন রোগ হয়। দেখো যখন 7500 থেকে এই যে ডাব্লিউবিসির পরিমাণ বেড়ে যাবে তখন যে রোগটা হবে সেটাকে বলে লিউকোসাইটোসিস। সেটাকে কি বলে? সেটাকে বলে লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিস, মনে থাকবে? তাহলে ডাব্লিউবিসির পরিমাণ যদি 7500 বা
একটা রেঞ্জ যেটা আছে 4000 থেকে 11000, 11000 এই মান থেকে যখন বেড়ে যাবে তখন যে রোগটা হবে তখন তাকে বলবা লিউকোসাইটোসিস। আর যখন কমে যাবে তখন যে রোগটা হবে তখন তাকে বলবা লিউকোপেনিয়া। কমে গেলে কি বলবা? লিউকোপেনিয়া, 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 মনে থাকবে। আর যখন ডাব্লিউবিসির পরিমাণ এক্সট্রিম লেভেলের অর্থাৎ অস্বাভাবিক আকারে বেড়ে যাবে, পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে যে ডাব্লিউবিসির পরিমাণ অস্বাভাবিক আকারে বেড়ে গেলে তখন যে রোগটা হয় তার নাম কি? তখন যে রোগটা হবে সেটার নাম হচ্ছে লিউকেমিয়া, লিউকেমিয়া, লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার, ব্লাড ক্যান্সার। তাহলে ব্লাড ক্যান্সার মানে কোন রক্তকণিকা বেড়ে গেছে বলো তো? ব্লাড ক্যান্সার মানে ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা বেড়ে গেছে, মনে থাকবে। দেখো আমরা আর অল্প একটু সময় পড়বো, তারপরে আমরা সবাই লিপ নিব। আমাদের কিছু কোশ্চেন আছে, কোশ্চেনগুলো আবার সলভ করব। দেখো আমরা অনুচক্রিকার একটু পড়ার চেষ্টা করি। ডাব্লিউবিসি সম্পর্কে অনেক কিছু পড়াইছি। দেখো আমি যদি একবার সামারি করার চেষ্টা করি, ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অদানাদার আর একটা হচ্ছে দানাদার। অদানাদারকে ইংরেজিতে কি বলে? অদানাদারকে ইংলিশে বলে অ্যাগ্রানুলোসাইট, আর দানাদারকে ইংলিশে বলে গ্রানুলোসাইট। এই যে অদানাদার যেটা আছে এটা উদাহরণটা মনে রাখতে বলছি মলির দিয়ে, আর দানাদারটা মনে রাখতে বলছি বেনি দিয়ে, অর্থাৎ মলির বেনি। মোতে কি? মোতে মনোসাইট আর লতে লিম্ফোসাইট। মনোসাইট কি বলছি? জীবাণু ধ্বংস করে। কোন পদ্ধতিতে? ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে। এরপরে যেটা বলছি লতে লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে থাকে, রাইট? লিম্ফোসাইট কি করে? অ্যান্টিবডি তৈরি করে থাকে। আর বেনি, বতে বেসোফিল, আর বেসোফিল বেনি রসায়তে ইউসিনোফিল, বেসোফিল, ইউসিনোফিল আর নিউট্রোফিল, এই তিনটা ছিল, রাইট? এর ভিতরে বেসোফিল দুইটা জিনিস ক্ষরণ করতেছিল, কি কি? একটা হচ্ছে হেপারিন আর একটা হচ্ছে হিস্টাসিন। হেপারিন আর হিস্টাসিন। এই হেপারিনের কাজ কি ছিল? হেপারিন আমাদের রক্ত জমাট বাঁধতে দেয় না, আর হিস্টাসিন কি করতেছিল? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছিল। এই যে বেসোফিল, যেহেতু এটা ফিল, নামের শেষে ফিল আছে, এটা অনুভব করা যাবে, অর্থাৎ এটা দানাদার, তাই না? এই বেসোফিল যেটা বলছিলাম, যেহেতু বতে ব্লু অর্থাৎ এর বর্ণ কেমন? ব্লু। আর নিউট্রোফিল নতে নিরপেক্ষ, এটার কোনো বর্ণ নাই। মনে রাখবা যে নিউট্রোফিলের নিচে একটু লিখে রাখো, এই যে ডাব্লিউবিসির মোট যে ডাব্লিউবিসি আছে তার 40 থেকে 60% নিউট্রোফিল থাকে। 40 থেকে 60% কি থাকে? নিউট্রোফিল থাকে। নিউট্রোফিল বর্ণ নিরপেক্ষ। আর এরপরে যেটা ছিল ইউসিনোফিল, যেখানে অ্যালার্জি হবে সেখানে ইউসিনোফিল অ্যালার্জিকে কি করে ফেলবে? প্রতিরোধ করবে। আর যেখানে কৃমি থাকবে, কৃমি ধ্বংস করবে কে? কৃমিও ধ্বংস করবে ইউসিনোফিল। তাহলে অ্যালার্জি আর কৃমি এই দুইটা ধ্বংস করবে ইউসিনোফিল। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসো অনুচক্রিকা। দেখো অনুচক্রিকা যদি আসি, এই অনুচক্রিকার প্রধান কাজ কি? অনুচক্রিকার প্রধান কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো। দেখো দুইটা কিন্তু ইন্টারেস্টিং বিষয়। ডাব্লিউবিসির ভিতরে হেপারিন ছিল, সেই হেপারিনটা রক্ত জমাট বাঁধতে বাধা দিচ্ছিল। আর এই যে অনুচক্রিকা আছে, এই অনুচক্রিকা আবার কি করতেছে? রক্ত জমাট বাঁধাচ্ছে। দুইটা যেন পেস না লেগে যায়, বুঝছো? দুইটা কনফিউজ হলে চলবে না। অনুচক্রিকার প্রধান কাজ কি? অনুচক্রিকার প্রধান কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো। দেখো এই যে অনুচক্রিকা, এই অনুচক্রিকার গড়েও কতদিন? গড়েও 5 থেকে 9 দিন। আমাদের যে রক্ত জমাট বাঁধায়, এই রক্ত জমাট বাঁধার জন্য 13টি ক্লটিং ফ্যাক্টর আছে। কতটি?
13টি ক্লটিং ফ্যাক্টর আছে। 13টি ক্লটিং ফ্যাক্টরের ভিতরে প্রধান ক্লটিং ফ্যাক্টর কয়টা? প্রধান ক্লটিং ফ্যাক্টর 4টা। 13টি ক্লটিং ফ্যাক্টরের ভিতরে প্রধান ক্লটিং ফ্যাক্টর কয়টা আছে? 4টা আছে। 4টা মনে রাখি কি দিয়ে আমরা? 4টা মনে রাখি আমরা ফুল পরে থুপ করে। ফুল পরে কি করে? থুপ করে। এখানে আবার টুপ করে লাগাই দিলে কিন্তু খুঁজে পাবা না। দেখো ফতে ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন, ফতে কি? ফাইব্রিনোজেন, পতে প্রোথ্রম্বিন, ফতে কি? প্রোথ্রম্বিন, থুপ করে মানে কি? থ্রোম্বোসাইট। আর করে মানে কি? করে মানে হচ্ছে ক্যালসিয়াম 2+। মনে থাকবে? ক্যালসিয়াম 2+। এগুলো কি? এগুলো হচ্ছে রক্তের ক্লটিং ফ্যাক্টর 13টা আছে, এর ভিতর প্রথম 4টা, আর বাকিগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। যারা সায়েন্সে আসো শুধুমাত্র তারা পড়বা, তাদেরকে আমরা সুন্দর করে ক্লাসে সুন্দর করে পড়াই দিব বাস। আর যারা ডিপ্লোমায় পড়ো তাদের জন্য এই 4টা যথেষ্ট, এবং এই 4টায় পরীক্ষা আসে যে রক্তের মোট ক্লটিং ফ্যাক্টর কয়টা। ক্লটিং ফ্যাক্টর মানে কি? রক্ত জমাট বাঁধতে যারা সাহায্য করে এরকম ফ্যাক্টর। এরকম ফ্যাক্টর কয়টা? 13টা। 13টার ভিতর প্রধান আছে কয়টা? 4টা। মনে রাখতে বলছি কি দিয়ে? ফুল পরে থুপ করে। আগে বলছিলাম মনে আছে GPA5। GPA5 কিন্তু ছিল প্লাজমা প্রোটিন। ওই GPA5 আর ফুল পরে থুপ করে একসাথে মিক্স করে ফেলো না, ঠিক আছে? ওটা কিন্তু প্লাজমা প্রোটিন ছিল। আর এটা কি? এটা রক্তের ক্লটিং ফ্যাক্টর, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ফুল পরে থুপ করে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রোম্বোসাইট, সরি থ্রোম্বোসাইট না, থ্রোম্বোপ্লাস্টিন, এটা একটু ঠিক করে নাও। থ্রোম্বোপ্লাস্টিন, থ্রোম্বোপ্লাস্টিন, থ্রোম্বোসাইটটা আলাদা জিনিস। তাহলে ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রোম্বোপ্লাস্টিন আর ক্যালসিয়াম মনে থাকবে। দেখো তাহলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন আয়ন? ক্যালসিয়াম। আর যদি বলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? বলবা পটাশিয়াম, সরি ভিটামিন কে। ভিটামিন কে, ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আর যদি বলে আয়ন কে, আয়ন বলবা ক্যালসিয়াম। তাহলে ভিটামিন বললে বলবা ভিটামিন কে, আর আয়ন বললে বলবা ক্যালসিয়াম। এই দুইটা যেন ঘোলায় না যায়, সেপারেট করে রাখবা। এই ভিটামিন কে কোথায় পাওয়া যায়? ভিটামিন কে পাওয়া যায় শাক সবজিতে। শাক সবজি, বেশি বেশি শাক সবজি খাবা, তাহলে কি হবে? যদি কেটে যায় দ্রুত রক্ত জমাট বেঁধে যাবে, অর্থাৎ ভিটামিন কে এর অভাব দূর হবে, বুঝছো? দেখো একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে একটা হচ্ছে রক্ত ক্ষরণকাল। রক্ত ক্ষরণকাল মানে কি? কোথাও যদি কেটে যায় কত সময় রক্তপাত হয়, কোথাও কেটে গেলে কত সময় রক্তপাত হয়। আর আরেকটা হচ্ছে রক্ত তঞ্জনকাল। রক্ত তঞ্জনকাল, রক্ত ক্ষরণকাল কত মিনিট? মনে রাখবা রক্ত ক্ষরণকাল 1 থেকে 4 মিনিট। আর রক্ত তঞ্জনকাল কত মিনিট? 4 থেকে 5 মিনিট। দেখো রক্ত ক্ষরণ মানে কি? রক্ত ক্ষরণ মানে হচ্ছে রক্ত পড়তেছে, তাই না? কোথাও যদি কেটে যায়, নর্মালি অল্প কোথাও যদি কাটে বা নর্মালি যদি কোথাও কেটে যায়, সেখানে 1 থেকে 4 মিনিট রক্ত পড়বে, এবং 4 মিনিট অতিবাহিত হয়ে যাওয়ার পরে সেখানে রক্ত জমাট বাঁধা শুরু করবে। দেখো এখন সুন্দর করে পড়ে রাখতেছ যে রক্ত ক্ষরণকাল 1 থেকে 4 মিনিট, বাট পরীক্ষার হলে যে দাগাবা রক্ত ক্ষরণকাল 4 থেকে 5 মিনিট, বুঝছো? এই কনফিউজটা দূর করে রাখো। দেখো যেহেতু কোথাও কেটে গেলে আগে রক্ত ক্ষরণ হয়, তাই না? আগে রক্ত পড়ে, আগে রক্তপাত হয়, আগে রক্তক্ষরণ হয়। এই জন্য দেখো আগের সংখ্যা কত আছে? 1 থেকে 4। আর রক্ত ক্ষরা বন্ধ হয়ে গেলে তারপরেই তো রক্ত জমাট বাঁধবে। রক্ত জমাট বাঁধাকে বলে রক্ততঞ্জন প্রক্রিয়া। যেহেতু রক্ত জমাট পরে বাঁধে, এই জন্য দেখো 4 থেকে 4 এর পরের সংখ্যা আছে 5, অর্থাৎ 4 থেকে 5।
তাহলে আগে যেহেতু রক্ত পড়বে, রক্তক্ষরণ হবে, এজন্য রক্তক্ষরণকাল 1 থেকে 4 মিনিট আর রক্ত তঞ্জনকাল 4 থেকে 5 মিনিট। এটার জন্য ভুল না হয়। দেখো পরীক্ষার সময় ছোটবেলা থেকে আমরা একটা পড়ে আসতেছি যে সর্বজনীন রক্তদাতা, সর্বজনীন রক্তগ্রহীতা। আবারও পরীক্ষা আসবে যে সর্বজনীন রক্তদাতা। মনে রাখবা সর্বজনীন রক্তদাতা ও নেগেটিভ, আর সর্বজনীন রক্তগ্রহীতা এ বি পজিটিভ। সর্বজনীন রক্তগ্রহীতা এ বি পজিটিভ আর সর্বজনীন রক্তদাতা ও নেগেটিভ। বুঝতে পারছো? পারবা সবাই? দেখো একটা জিনিস খেয়াল করো, যদি কোথাও কেটে যায়, দেখবা কেটে যাওয়ার 1 থেকে 4 মিনিট ধরে রক্তপাত হওয়ার পরে 4 থেকে 5 মিনিট রক্তটা জমাট বাঁধলো সেখানে, তাই না? রক্ত জমাট বাঁধার পরে ধরো এখানে কেটে গেল, কেটে যাওয়ার পরে রক্ত জমাট বাঁধার পরে দেখবা যে জায়গাটা কেটে গেছে ওই জায়গাটার উপরে একটু হলুদ হলুদ রস রস টাইপের কিছু দেখা যায়, হলুদ টাইপের। এই যে হলুদ টাইপের যে জিনিসটা দেখা যায় এটাকে কি বলে? এটাকে বলে সিরাম। এই সিরাম নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলে সেরোলজি। সেটাকে কি বলে? সেরোলজি। আর রক্ত নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলে হিমাটোলজি। ক্লাসে বলছিলাম না? তাহলে যদি কোথাও কেটে যায়, কেটে যাওয়ার পরে যে হলুদ অংশটা, রক্ত জমাট বাঁধার পরে যে হলুদ অংশটা সেখানে দেখা যায়, সে হলুদ রস রস টাইপের, ওটার নাম হচ্ছে সিরাম। এই সিরাম নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে বলা হয় সেরোলজি। আর রক্ত নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় হিমাটোলজি। বলতো আমাদের শরীরে, মানব শরীরে কত লিটার রক্ত রস বা প্লাজমা থাকে? মানব শরীরে কত লিটার রক্ত রস বা প্লাজমা থাকে বলতে পারবা? আমাদের মানব শরীরে কত লিটার রক্ত রস বা প্লাজমা থাকে? হ্যাঁ, 3 লিটার। গুড। আচ্ছা দেখো আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি, তাই না? দেখো যেহেতু 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে, আমার ইচ্ছা ছিল হার্ট সম্পর্কে তোমাদেরকে অনেক সুন্দরভাবে পড়াবো, বাট হৃৎপিণ্ড বা হার্ট সম্পর্কে আমি আরেকটা ক্লাস নিব, বুঝছো? সেই ক্লাসে, কারণ হার্ট সম্পর্কে, হৃৎপিণ্ড সম্পর্কে আমাদের পড়াশোনা হিউজ পরিমাণ। আমি হৃৎপিণ্ডটা আরেকটা ক্লাসে তোমাদেরকে দেখাই দিব। বাট আজকে রক্ত সম্পর্কে, অর্থাৎ রক্তের যা কিছু আছে ক্লাসে যতটুকু দেখাইছি প্লাস এক্সট্রা অনেক কিছু তোমাদেরকে অনলাইন ক্লাসও দেখাই দিয়েছি, তাই না? এখন দেখো আমরা যদি কিছু কোয়েশ্চেন সলভ করতে যাই, তোমরা পারবা সব কিছু। বলো তো, সবাই একটু কমেন্ট করো। এখন সবাই কমেন্ট করবা যে রক্ত কণিকা কত প্রকার? রক্ত কণিকা কত প্রকার? রক্ত কণিকা কত প্রকার? সবাই একটু কমেন্ট করো। সবাই একটু কমেন্ট করো যে রক্ত কণিকা কত প্রকার? 3 প্রকার। এক্সিলেন্ট। তিতলি বিশ্বাস, ফারিহা ইসলাম, রিমি, তৃষা বিশ্বাস। এক্সিলেন্ট। রক্তকণিকা 3 প্রকার। আচ্ছা, যদি আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করি যে আমাদের 3টা রক্তকণিকা আছে, রাইট? এই 3টা রক্তকণিকার ভিতরে সব থেকে বেশি গড় আয়ু কার? 3টা রক্তকণিকার ভিতরে সব থেকে বেশি গড় আয়ু কার বলতে পারবা? কোয়েশ্চেন সবসময় যে ইজি দিবে এরকম তো না। রঞ্জন,
তিনটা বলছে, হ্যাঁ 3 প্রকার, ঠিক আছে। বলো তো 3টা রক্তকণিকার ভিতরে সব থেকে বেশি গড় আয়ু কার? পূজা মল্লিক 3টা বলছে। আচ্ছা এবার বলো যে 3টা রক্তকণিকার ভিতরে সব থেকে বেশি, হ্যাঁ আরবিসি, তিতলি বিশ্বাস, এক্সিলেন্ট। এই আরবিসি যদি অপশানে না থাকে দেখা গেল অপশানে দিয়ে দিল এরিথ্রোসাইট, পারবা না? অবশ্যই পারবা। হীরা বলছে, হ্যাঁ সুন্দর। আচ্ছা আমরা একটু কিছু কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করি। দেখো তো কি বলছে। প্রথম যেটা বলছে নিচের কোনটি রক্তের কাজ নয়। দেখো রক্তের কাজ নয় কোনটা, আমি একটু যদি ব্যাখ্যা করার চেষ্টা করি। রক্ত কি করে বলছিলাম না, রক্তের ভিতর রক্ত রস থাকে, সেই রক্ত রস হরমোন এনজাইম এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। তাহলে অবশ্যই প্রথমটা অ্যান্সার হবে না, তাই না? প্রথমটা এটা কেটে দিলাম। দেখো আমাদের রক্তটা কি করে, রক্তটা আমরা যে খাবারটা খাই সে খাবারের সার বস্তুটা বহন করে, এটা ঠিক আছে। এরপরে দেখো ফুসফুসে, অর্থাৎ দেখো আমরা যে প্রতিনিয়ত অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি, অর্থাৎ এটা কি রক্ত বহন করতেছে না? তার মানে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। এই জারক রস বিতরণ করা, এটা কিছুই নাই, এর রক্তের কোনো কাজই না। তাহলে একের অ্যান্সার কি হবে? একের অ্যান্সার সি হবে। হ্যাঁ অনেক পোদ্দার, সুন্দর, একের সি। রঞ্জন তিতলি, সুন্দর। জ্যোতি, লোহিত, ঠিক আছে। তো দেখো আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি, বুঝছো? ক্লাসে তো পড়ছো, এখন যতটুকু পারো একটু কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করো, কমেন্ট করো। জাস্ট এত কিছু লেখার দরকার নাই, এ বি সি শুধু এইগুলো লিখবা, বুঝছো? ফারিহা লিখছে একেছে, ওকে। দেখো আমাদের পরের কোয়েশ্চেনে যাওয়ার চেষ্টা করি। এই এটা যদি না পড়ো সব কটার মাথায় ইট ফাটাবো, দাঁড়াও। এখান থেকে মাথায় বাড়ি মারবো একটারে, প্রত্যেকটারে। কি বলছে? বলছে রক্তে রক্তকণিকার পরিমাণ কত, রক্তে রক্তকণিকার পরিমাণ কত, এটা যদি না পারো, রক্তে রক্তকণিকার পরিমাণ কত? হ্যাঁ তিতলি, রিমি পান্ডে, সুন্দর। এ দুইয়ের মানে এ লিখতে গেছিলে না? মিনা, হ্যাঁ ঠিক আছে তোমারটা। পূজা মালাকার, ঠিক আছে। সুমি, শ্রীজা মণ্ডল, সঙ্গীতা, এই সঙ্গীতা কি দিছো? দুইয়ের সি হয় কিভাবে? ওই রক্তে রক্তকণিকা পরিমাণ কত, ঠিক আছে তো? এই দুইয়ের সি হয় কিভাবে? রক্তে রক্তকণিকার পরিমাণ কত বলছিলাম না? রক্তকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রক্ত রস, একটা রক্তকণিকা। এই রক্ত রস কত ছিল? 55% ছিল। আর এখানে কি বলছে? রক্তকণিকা কত পার্সেন্ট? 45%। যদি রক্ত রস না দিয়ে যদি বলে দেয় প্লাজমা, একই জিনিস। এই প্লাজমা টোটাল মানব শরীরে কত লিটার থাকে? 3 লিটার, যেটা মোট ওজনের কত পার্সেন্ট? মোট ওজনের 5%। সুন্দর করে পড়াইছি ক্লাসে। সুস্মিতা 45%, এক্সিলেন্ট। বৈশাখী, রঞ্জন, সুন্দর, এক্সিলেন্ট। জ্যোতি, এবার ঠিক আছে, সঙ্গীতা ঠিক করছে এবার। আলিহা আক্তার, সবাই কেমন আছেন? এই কেমন আছেন না দিয়ে কমেন্টে উত্তর দাও। এখন রাত বাজে 10:40, এখন কেমন আছেন না? সবাইকে গুড নাইট জানানোর মতন হয়েছে এখন। চৈতি, দুয়েরে, সুন্দর। আনিশা, ওকে এক্সিলেন্ট। দেখো আমরা যদি পরের কোশ্চেনে যাই, দেখো আমি চাচ্ছি কি জানো, এটা হচ্ছে এর পর থেকে তোমাদেরকে আমি ক্লাসে যেগুলো পড়াবো, বুঝছো? ক্লাসে যেগুলো পড়াবো, ধরো ক্লাসে পড়ানোর পরে তুমি পরীক্ষায় ভালো করার সব থেকে
উত্তম উপায় কি জানো? ক্লাসে যেটা পড়াবো সেটা তুমি বাসায় যে নিজে পড়বা 2 ঘন্টা থেকে 3 ঘন্টা, পড়ার পরে কোচিং থেকে যে বইটা দিছে অথবা বাইরে থেকে যদি কেউ এক্সট্রা কিনতে চাও কোনো সমস্যা নাই, কোশ্চেন ব্যাংক সলভ করে ফেলবা। এই যে রক্ত তোমাদেরকে পড়ালাম, তাই না? এই রক্ত পড়ানোর পরে তুমি বাইরে থেকে বিচিত্রা আছে বা নিউরন আছে বা উদ্ভাস প্লাসের যে বইটা আছে, উদ্ভাস প্লাসের বইটা অনেক সুন্দর করছে, এই যে বইগুলো আছে, তুমি রক্ত সম্পর্কে যা আছে হিউজ পরিমাণ এমসিকিউ সলভ করো না। হতে পারে সেটা ভার্সিটির এমসিকিউ হোক, মেডিকেলের হোক, সব রক্ত সম্পর্কে যা আছে পড়ে ফেলো। রক্ত সম্পর্কে যত এমসিকিউ আছে সব পড়ে ফেলো এবং দেখবা তুমি যখন কোশ্চেন সলভ করবা দেখবা পরীক্ষার হলে সব কমন পাবা, কারণ কোশ্চেন সলভ না করলে কখনোই ভালো কিছু করতে পারবা না। এখন আমি যেটা চাচ্ছি তোমাদেরকে, আমি নেক্সট ক্লাস থেকে ক্লাসে যেগুলো পড়াই দিব ঠিক ওই টপিক্সের উপরেই হয়তো 50 থেকে 100টা কোশ্চেন রাখবো, শুধু আমি এক্সট্রা আর কিছুই পড়াবো না। জাস্ট আসবো, এসে তোমাদের কাছে জিজ্ঞাসা করব, তোমরা শুধু অ্যান্সার দিবা। কেমন হবে বিষয়টা বলো তো? আচ্ছা দেখো, আমরা পরের কোশ্চেনে যদি যাই, হ্যাঁ এটা ভালো কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা তোমরা পারবা না, এই কোশ্চেনটা পারবা না। দেখো কি বলছে, বলছে রক্ত সংগ্রহ করা হয় সাধারণত কোন শিরা থেকে? খুবই ভালো একটা কোশ্চেন। রক্ত সংগ্রহ করা হয় কোন শিরা থেকে? দেখো আমি একটা হাত আঁকার চেষ্টা করি। হ্যালো মা, হ্যাঁ মা ক্লাস নিচ্ছি, একটু পরে ফোন দিই। দেখো আমি তো একটা হাত আঁকার চেষ্টা করি, এ কি আঁকালাম জানি না, যাক ধরো একটা হাত, ঠিক আছে, এটা হাত, সুন্দর হয়েছে না হাতটা? দেখো প্রত্যেকটা মানুষের, ধরো আমার একটা হাত, এই হাতের দেখো এই জায়গাটায়, এই জায়গাটায় দেখো প্রত্যেকের শিরা দেখা যায়। এখানে দেখো মাঝখানে একটা শিরা আছে আর 2 সাইডে 2টা শিরা আছে। যদি কেউ ডায়াগনস্টিক সেন্টারে যাও দেখবা, বুঝতে পারবা যে রক্ত নেওয়ার সময় এখানে তোমার একটা বাঁধন দিয়ে নেয়, বাঁধন দেওয়ার ফলে তোমার এখানে 3টা শিরা দেখা যায়, একটা মাঝখানে আর 2 সাইডে 2টা। বাট রক্ত নেওয়ার জন্য সব থেকে উত্তম শিরা কোনটা? এই মাঝখানের শিরাটা, এই শিরাটা একটু মোটা হয়, বুঝছো, ফলে এখান থেকে ইজিলি রক্ত নেওয়া যায়। এই শিরাটার নাম কি? এই শিরাটার নাম হচ্ছে মিডিয়ান কিউবিটাল। দেখো মাঝখানে না, এজন্য এটার নাম কি? মিডিয়ান কিউবিটাল। হ্যাঁ এটা তো পড়ায়নি জ্যোতি। অনেক সুন্দর হয়েছে স্যার, কি সুন্দর হয়েছে। হ্যাঁ বুঝতে পারছি, ওইভাবে সলভ করালে, বাট তোমাদের ক্লাসে সবাই থাকো, আমি ওইভাবেই সলভ করব। দেখো তাহলে আমাদের যে হাতের এখানে বাঁধন দেওয়ার পরে 3টা শিরা দেখা যাবে, মাঝখানে যে শিরাটা এটার নাম কি? মিডিয়ান কিউবিটাল। এবং 2 সাইডে 2টা শিরা থাকে, একটার নাম বেসলিক আর একটার নাম হচ্ছে সেপালিক, বুঝছো। ওখান থেকেও যে রক্ত নেওয়া হয় না এরকম না, ওখান থেকেও রক্ত নেওয়া হয়, বাট এই মাঝখানের শিরাটা সবার মেইনলি দেখা যায় আর কি, সবার একটু মোটা হয়, ফলে এখান থেকে রক্ত নেওয়াটা সহজ হয়, বুঝছো। এটা তো মনে রাখবা, যেহেতু এটা একবার চলে আসছে, দেখো এটা চাকরি পরীক্ষা একবার চলে আসছে। তাহলে রক্ত সংগ্রহ করা হয় সাধারণত কোন শিরা থেকে? মিডিয়ান কিউবিটাল। দেখো মিডিয়ান মানে মাঝখানে না, এজন্য মাঝের শিরা থেকে, বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা দেখো পরের কোশ্চেনে যদি আমরা যাওয়ার চেষ্টা করি, এই দেখো চলে আসছে, রক্ত রসে থাকে কোনটি? দেখো রক্ত রসে থাকে কোনটি? আমি কি বলছিলাম যে রক্ত রস যখন পড়াইছিলাম, রক্ত রস এখানে কি ছিল? প্লাজমা প্রোটিন ছিল, মনে আছে? প্লাজমা প্রোটিন, এই প্লাজমা প্রোটিন মনে রাখতে বলছিলাম GPA5 দ্বারা। আরেকটা ছিল নাইট্রোজেন গঠিত ভোজ্য পদার্থ, বলছিলাম না? এটা মনে রাখতে বলছিলাম কি দিয়ে? আইজ্যাক,
আইজাক দিয়ে, আতে অ্যামোনিয়া, রসইতে ইউরিয়া, আর একটা রসইতে ইউরিক অ্যাসিড। তাহলে দেখো তো কি বলছে, রক্তরসে কোনটি থাকে? তাহলে কি হবে অ্যান্সার? ইউরিক অ্যাসিড। শর্করা, হিমোগ্লোবিন তো কোথায় থাকে? হিমোগ্লোবিন তো থাকে রক্ত কণিকায়, তাই না? হ্যাঁ, এ তো বৈশাখী, একের ডি। সুন্দর, সবাই পারতেছো। এই বি বলছে কে? বৈশাখী। আবার বি কেন? এই হিমোগ্লোবিন কোথায় থাকে? আনিশা ডি। সুন্দর। পূজা মালাকার, এক্সিলেন্ট। এই জ্যোতি আবার বি দেখায়। এই ওটার তো হিমোগ্লোবিন তো থাকে রক্ত কণিকায়, রক্তে না, রক্ত রসে না। সেজুতি মণ্ডল, একের ডি। ঠিক আছে। ইউরিক অ্যাসিড, সঙ্গীতা ইউরিক অ্যাসিড। সুস্মিতা মজুমদার, চারের ডি। সুন্দর। আচ্ছা, এটা সবাই পারবা তাই না? কোয়েশ্চেন সলভ করে ফেলবা, প্রচুর কোয়েশ্চেন সলভ করবা। দেখো ক্লাসে আজকে যত ইনফরমেশন তোমাদের দিছি, প্রত্যেকটা ইনফরমেশন একটা একটা প্রশ্ন, প্রত্যেকটা ইনফরমেশন কোনো না কোনো পরীক্ষায় আসছে, বুঝছো? অনেক সুন্দর করে তোমাদের ক্লাসে আজকে অনেক বিস্তারিত পড়ানোর চেষ্টা করছি, ওইগুলো সুন্দর করে পড়ে ফেলবা। আচ্ছা, এ দেখো তো, দেখো কোশ্চেনটা হয়তো কিছুটা ভুল আছে। কোনটি রক্তের উপাদান নয়? এখানে হয়তো কোশ্চেনটা এরকম করতে চাইছিল যে কোনটি রক্ত কণিকা নয়। ঠিক আছে, রক্ত কণিকা, নিচের কোনটি রক্ত কণিকা নয়। ঠিক আছে, কারণ ইউরিক অ্যাসিড একটু আগেই তো বললাম ওটা রক্ত রসের একটা উপাদান, আর রক্ত রস যেহেতু রক্তের একটা উপাদান, কোশ্চেনটা একটু ঠিক করে নাও, কারেকশন করে নাও যে কোনটি রক্ত কণিকার উপাদান নয়। কোনটি রক্তকণিকার উপাদান নয়? কোনটি রক্তকণিকার উপাদান নয়? দেখো তো রক্তকণিকা তো সবই ভুল করছে কোশ্চেনটাই। আচ্ছা, এবার দেখো পারবা। লিউকোপ্লাস্ট না, লিউকোপ্লাস্ট না, দেখে অ্যান্সার করো। দেখো কোনটি রক্তকণিকার উপাদান নয়? রক্তকণিকা কয়টা বলছি? তিনটা বলছি না? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। হ্যাঁ, এখানে কি আছে? ইউরিক অ্যাসিড। হয়তো টাইপিং মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, সমস্যা না, আমি ঠিক করে দিছি তো। হ্যাঁ, জ্যোতি হীরা, সুন্দর। তাহলে কি হবে? পাশের ডি হবে। বুঝতে পারছো বিষয়টা? কোনটি রক্তের উপাদান, রক্তকণিকার উপাদান নয়? তাহলে কি হবে? ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড কিসের উপাদান? ইউরিক অ্যাসিড এটা হচ্ছে রক্ত রসের উপাদান। পারবা তো সবাই? আচ্ছা, আমি পরের কোশ্চেনে যাই। আচ্ছা, এটা দেখো তোমাদের পারার কথা না, কারণ এটা বইয়ের বাইরে। শীতল রক্ত বিশিষ্ট প্রাণী কারা? দেখো শীতল রক্ত বিশিষ্ট প্রাণী মনে রাখবা ব্যাঙ। দেখো কবুতর ধরলেই তো বোঝা যায় ওর গাটা গরম থাকে, পাশে কি থাকে? পশম থাকে, রোম থাকে, এর ফলে কবুতরের গা দেখবা সবসময় গরম থাকে। বাট ব্যাঙ কোথায় থাকে? ব্যাঙ থাকে পানিতে। ব্যাঙ শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। বুঝতে পারছো? ব্যাঙ কি? ব্যাঙ শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। এটা মনে রাখবা, একটু লিখে রাখো। ওকে, সুন্দর কোশ্চেন পাইছি। সবাই কমেন্ট করার জন্য রেডি থাকো। যে পূর্ণাঙ্গ মানুষের দেহে রক্তের পরিমাণ কত? পূর্ণাঙ্গ মানুষের দেহে রক্তের পরিমাণ কত বলো তো? এখানে পুরুষও বলি নাই, স্ত্রীও বলি নাই, বলছে পূর্ণাঙ্গ মানুষের দেহে রক্তের পরিমাণ কত? দেখি কে বলতে পারে। হ্যাঁ, 6 না 7? একের সি। আমার এখানে একটু কমেন্ট দেরি করে আসতেছে, বুঝছো? প্রথম তিতলি লিখছে 1-7 সি। হ্যাঁ, এক্সিলেন্ট। তিতলি, ফারিহা। আবার কি 6 থেকে 8? তিতলি আবার কি হলো? 6 থেকে 8 কেন? বলছিলাম যে পুরুষ যদি বলে, পুরুষ যখন বলবে তখন 5 থেকে 6, আর স্ত্রী বললে কি একটু কম বলছি না? 4.5 থেকে 5.5। দেখো তো এর আশেপাশে কোনটা আছে? 8 লিটার থাকে নাকি পাগল? 8 লিটার কখনোই হবে না। 1 থেকে 2 লিটার তো বাচ্চাদের, এগুলো বাদ। তাহলে কি হবে? 4.5 থেকে 5 লিটার। একটা দেখো অপশানে আছে। হ্যাঁ, এবার ঠিক করছে।
তৃষা বিশ্বাস, সঙ্গীতা, অনিক পোদ্দার, সবাই সুন্দর হচ্ছে অ্যান্সারগুলো। তোমার বাসায় যে পড়ছো, রাইট? দেখো, যেদিন যে ক্লাসটাই হোক না কেন সুন্দর করে পড়ে ফেলবা। পড়া যদি জমায় রাখো, বিশ্বাস করো, একবার পড়া জমে গেলে আর সেই পড়া তোলা খুবই কষ্টকর। সুমি ইসলাম, বর্ষা, সুন্দর। সাজুতি, এ কমেন্ট কি তোমরাই করতেছো, শুধু বাকিরা কই? কাজল হীরা, ওকে। আচ্ছা বলো তো, একটা 3 কেজি ওয়েটের শিশু যদি জন্মগ্রহণ করে তার শরীরে কতটুকু রক্ত আছে? 3 কেজি ওজন বিশিষ্ট একটা শিশু যদি জন্মগ্রহণ করে তাহলে তার শরীরে কতটুকু রক্ত আছে বলতে পারবা? হ্যাঁ, দ্রুত কমেন্ট করো একটু। 3 কেজি ওজন বিশিষ্ট, বলছিলাম প্রতি কেজি ওজনের জন্য কত? প্রতি কেজি ওজনের জন্য 90 ml। তাহলে যদি 3 কেজি বিশিষ্ট একটা শিশু জন্মগ্রহণ করে তার শরীরে কতটুকু রক্ত আছে? হ্যাঁ, রিমি পান্ডে, এক্সিলেন্ট। তালুকদার তায়েব, ক্লাস করতে করতে কষ্ট হয়ে গেছে। আমি তো সারাদিন ক্লাস নিচ্ছি, তোমাদের সে 10টার সময় ঢুকছি, এখন দেখো সে ড্রেসও চেঞ্জ করিনি, সারাদিন সেইভাবে চলতেছে। এখন কয়টা বাজে? 10টা 52। তোমাদের এখানে ক্লাস নেওয়ার পর আরও কত জায়গায় ক্লাস নিয়ে আসলাম, বাট আমার তো এখন কষ্ট হয়নি। দেখো, চান্স পেতে হলে কষ্ট অবশ্যই করা লাগবে। হ্যাঁ, পূজা মালাকা, তৃষা বিশ্বাস, মিনা, হিয়াম মিনা, ঠিক আছে। কাজল হীরা, বৃষ্টি, সৃজা মণ্ডল, অপর্ণা গাইন, পূজা মল্লিক, ও আচ্ছা আচ্ছা ভাই। চৈতি, বর্ষা, ফারিহা, এক্সিলেন্ট, সুন্দর হচ্ছে। কিন্তু তোমরা যে বাসায় যে পড়ছো বোঝা যাচ্ছে। আচ্ছা, একটা কোয়েশ্চেন বলো তো, সর্বজনীন রক্তদাতাকে? সর্বজনীন রক্তদাতাকে? সর্বজনীন রক্তদাতাকে একটু কমেন্ট করো তো, সর্বজনীন রক্তদাতাকে। আমি সবার কমেন্ট দেখতেছি। সর্বজনীন, হ্যাঁ জ্যোতি, আমি স্ট্রং থাকবা। দুর্বল হবা কখন জানো? যেদিন তোমাদের নার্সিংয়ের চান্স হয়ে যাবে ওই দিন থেকে তোমরা 2-3 মাস বা 4-5 মাসের একটা গ্যাপ পাবা। ওই সময় মোটে বইয়ের ধারে কাছে যাবা না, বুঝছো? আনিশা জান্নাত, ও ঠিক আছে, ও নেগেটিভ। ও চয়ন স্যার, চয়ন কিন্তু আমার বন্ধু, জানো চয়ন? ও কিন্তু গোপালগঞ্জ নার্সিংয়ে আছে, আমরা দুইজন একই ব্যাচের। চয়ন খুবই সুন্দর বাংলা ক্লাস নেয়। গোপালগঞ্জে বলতে গেলে বাংলার বস আমাদের চয়ন স্যার। পর্ণা গাইন, সুমি ইসলাম, বর্ষা, এই সবাই তো দেখতেছি না মুখ, এর বাইরে কি আর কেউ নাই? 25 জনে কি কমেন্ট করতেছো? কই কমেন্ট, সবাই কমেন্ট দেখতেছি না। সঙ্গীতা, এসএন সঙ্গীতা, ও নেগেটিভ। আচ্ছা আচ্ছা, আমরা এর পরে কোশ্চেনটা একটু দেখি, তাই না? দেখো, এই কোশ্চেনগুলোই তুমি যদি নাও পড়ো, কিছু কিছু কোশ্চেন এরকম থাকবে তুমি না পড়লেও পারবা। যেরকম কি, আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে ড্যাশ। বিসিএস পরীক্ষায় দিছে, তাও তো সবাই জানে আমাদের দেহকোষ রক্ত হতে অক্সিজেন আর গ্লুকোজ বহন করে, রাইট? অক্সিজেন আর গ্লুকোজ বহন করে। এটা তো না পড়লেও পারা যায়। কিছু কিছু পরীক্ষা কোশ্চেন থাকবে যেগুলো তুমি না পড়েও অ্যান্সার করতে পারবা, বুঝছো? না পড়েও অ্যান্সার করতে পারবা। সোহেন স্যার লিখছে, স্যার আমি নার্সিং পড়তে চাই। আশা স্যার চলে আসেন।
রিমি পান্ডে 8-এর এ, হ্যাঁ 8-এর এ, অনিক পোদ্দার 8-এর এ, সুন্দর। দেখো তোমাদের এই যে কমেন্ট করলে একটা সুবিধা আছে কি জানো, কমেন্ট করলে সুবিধা হচ্ছে আমি যে তোমাদের নামটা বলতেছি না, দেখো এই নামগুলো কিন্তু আমার মাথায় থেকে যাবে। আর যখন এই নামগুলো মাথায় থেকে যাবে আমি কিন্তু ক্লাসে ওইগুলোকে আইডেন্টিফাই করে রাখবো যে এ অনলাইন ক্লাসে ভালো অ্যাক্টিভ আছে, এর নামটা আমার চেনা চেনা লাগতেছে, এর কাছে বারবার পড়া ধরবো, এর পড়াশোনার কী অবস্থায় মাঝে মাঝে জিজ্ঞাসা করব। এই যেরকম এই সঙ্গীতা একটা আছে, তোমার এই সুস্মিতা আছে, আনিশা আছে, চৈতি, এগুলো নাম এরা তো বারবার কমেন্ট করতেছে। দেখবা তোমাদের কোচিংয়ে হয়তো 400 থেকে 500 শিক্ষার্থী ভর্তি হয়ে যাবে এক সময়, বাট সবাই নাম কিন্তু আমি মনে রাখবো না কখনোই, এবং সবার নাম মনে রাখাও সম্ভব না। বাট যারা শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক রাখবে, পড়াশুনো নিয়ে সব সময় অ্যাক্টিভ থাকবে, যেরকম জিতু জিতু ছেলেটার নাম মনে আছে কেন আমার, কারণ সে রাত 3টার সময় ডিরেক্ট ফোন দিছে, স্যার এটা পারতেছি না। তখন ধরো সারাদিন কষ্ট করার পরে যদি রাত 3টার সময় বা 4টার সময় একটা শিক্ষার্থী ফোন দেয়, তাহলে কি রাগ হওয়ার কথা কি কথা না, বাট আমি কিন্তু কখনো রাগ করি নাই, কারণ পড়াশুনো রিলেটেড যত কোয়েশ্চেন আছে করো, আমার কোনো সমস্যা নাই। তুমি যদি সারাদিন কোয়েশ্চেন করো, সব সময় আমি তোমার জন্য রেডি। বাট একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, চান্স পাওয়াই লাগবে, চান্স পাওয়াই লাগবে, চান্সের বিকল্প কিছু নাই। দেখো আমরা 9 নম্বর কোয়েশ্চেনটা সলভ করি, অনেক রাত হয়ে গেছে আমাদের। এই তো ভালো কোয়েশ্চেন। দেখো এটা সহজ, মানুষের রক্তের গ্রুপ কয়টা, মানুষের রক্তের গ্রুপ 4টা, মনে রাখবা কি কি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে এ বি, আর একটা হচ্ছে ও। এ বি, এ বি আর ও, এই 4টা কি মানুষের রক্তের গ্রুপ। দেখো এখন এখানে যদি আর এইচ ফ্যাক্টর উপস্থিত থাকে সেক্ষেত্রে হবে রক্তটা পজিটিভ, আর যদি আর এইচ ফ্যাক্টরটা উপস্থিত না থাকে সেক্ষেত্রে রক্তটা হবে নেগেটিভ। বুঝতে পারছো? তাহলে 9-এর অ্যান্সার হবে এ। হ্যাঁ, ফারিয়া ইসলাম, আনিশা, এক্সিলেন্ট। আমার এখানে একটু কমেন্টটা দেরিতে আসতেছে, বুঝছো? তৃষা বিশ্বাস, কাজল হীরা, আনিশা, সঙ্গীতা মণ্ডল, সাজতি মণ্ডল, সুমি ইসলাম বর্ষা, পূজা মালাকার। ওকে, ওকে, এটা পারবা সবাই। দেখো আমি আরেকটা কোয়েশ্চেন সলভ করে আজকে আমি লিভ নিব। আচ্ছা, এটা তো সহজ কোয়েশ্চেন, সবাই পারবা। এটা যে না পারবে তাকে উগান্ডায় পাঠাই দিব আজকে। এটা সবার পড়া উচিত, কারণ ক্লাসে পড়াইছি আমি এটা। কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলা হয়? কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলা হয়? 10-এর সি, 10-এর সি, তাই না? 10-এর সি, রিমি পান্ডে সি, রিমি পান্ডে সি। ওকে, এক্সিলেন্ট। হ্যাঁ, পূজা মালাকার এ বি পজিটিভ, আনিশা সি, এক্সিলেন্ট। ওকে, ও গ্রুপ। আচ্ছা, আচ্ছা এবার কমেন্ট করো তো, আমি যদি বলি আমাদের যে আর বিসি আছে, আর বিসি ইস টু ডাব্লু বিসি, এর অনুপাত কত? আর বিসি ইস টু ডাব্লু বিসি এর অনুপাত কত? 1:6, 1:600, নাকি 600:1? কোনটা হবে? এটা এ, এটা বি, কোনটা হবে? হ্যাঁ, এই জায়গাগুলো ভুল করবে না কখনো, বুঝছো? এগুলো ভুল করলে কিন্তু লাইফ শেষ। আরেকটা বিষয় সেটা হচ্ছে, দেখো ভাগ্য বলে একটা জিনিস আছে, এটা তুমি বিশ্বাস করলেও মানতে হবে, বিশ্বাস না করলেও মানতে হবে, বুঝছো? বাট ভাগ্যের দোষ এখন দেওয়া যাবে না, ভাগ্যের উপর ভরসাও এখন করা যাবে না, ঠিক আছে? এখন তোমার হাতে যেটা আছে, তোমার হাতে কি আছে? তোমার হাতে এখন আছে সামনে সুন্দর করে পড়াশুনো করতে হবে, চান্স পেতে হবে, তাই না? এখন ধরো অনেকের হয়তো এইচএসসি পরীক্ষা ভালো হয়নি, অনেকের এইচএসসি পরীক্ষা হয়তো ভালো হয়নি,
হয়তো অনেকে কনফিউজে আছো যে A+ পাবা না, হয়তো রেজাল্ট খারাপ হতে পারে। দেখো ওইগুলো নিয়ে তুমি যদি এখন সারা দিন চিন্তা করো, কোনো লাভ আছে? তোমার হাতে কি আছে ওই রেজাল্টটা এখন যে তুমি সারাদিন চিন্তা করে ওইটা সলভ করবা? সে সুযোগ তো নাই। তোমার হাতে এখন যেটা আছে সেটা হচ্ছে সামনে অ্যাডমিশন পরীক্ষা, যা হয়ে গেছে গেছে, সব বাদ। এখন শুধু দিন রাত একটাই চেষ্টা থাকবে যে সারাদিন পড়বো এবং পড়াটা যেন স্মার্টলি হয়। সারাদিন শুধু পড়লাম আর পড়লাম, দিনে 24 ঘন্টার ভিতর 18 ঘন্টা 19 ঘন্টা পড়লে হবে না, পড়াটা স্মার্টলি হতে হবে, গুছায় পড়তে হবে। যে জিনিসটা পড়বো, সাপোজ মনে করো তোমাদের সিস্টেমটা বলে দিই, তুমি 100 MCQ পড়লে, ধরো আমাদের উদ্ভাস প্লাস বই থেকে আজকে যে রক্তের উপর যে ক্লাসটা হয়ে গেল, তুমি 100 MCQ পড়লে, পড়ার পরে দেখা গেল তুমি ওখান থেকে 10টা থেকে 15টা MCQ তোমার আনকমন আছে। যেরকম এর ভিতরে কী কী ছিল, যে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, এরপর রক্ত সংগ্রহ করা হয় কোন শিরা থেকে, এরকম ছিল না বেশ কয়েকটা। এখন যেগুলো তোমার আনকমন লাগবে, জাস্ট সেই কোয়েশ্চেনগুলো গোল করে রাখবা। এখন তুমি যদি সব অটো গোল করতে থাকো, যে লোহিত রক্তকণিকার গড়েও 20 দিন, 4 জায়গায় আসলো, তুমি 4 জায়গায় গোল করে রাখলে, বারে লোহিত রক্তকণিকার গড়েও 20 দিন, 120 দিন, হিমোগ্লোবিন থাকে বলে লাল হয়, বারবার তো এটা পড়ার দরকার নাই। এটা পড়ে তো সময় নষ্ট করার দরকার নাই। তুমি যেটা পারবা না তুমি সেটা বারবার পড়ো, ওটা টিক দিয়ে দিলে, ওটা বারবার পড়ার দরকার নাই। এই যে শীতল রক্ত বিশিষ্ট প্রাণী কি ব্যাং, এটা গোল করে রাখো। এরপরে যখন আবার পড়বা তখন জাস্ট ওই কোয়েশ্চেনটা পড়বা। যে কোয়েশ্চেনগুলো কঠিন লাগবে সেগুলো দাগায় রাখবা। দেখো আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন সলভ করার সিস্টেমটা কি সেটাও একটু বলে দিই। দেখো ক্লাসে কিন্তু আমরা কোয়েশ্চেন সলভ করে না, ক্লাসে আমরা ডিটেলসে পড়াই, তাই না? হিউজ পরিমাণ ইনফরমেশন আমরা ডিটেলসে পড়াই দিই। এখন কোয়েশ্চেন সলভ করার সিস্টেমটা হচ্ছে, তোমরা বাজার থেকে যে বইটা কিনবা, বিচিত্রা হোক কিংবা যেটাই হোক, আর কোচিং থেকে যে বইটা দিবে, জাস্ট ক্লাসে স্যার যেটা পড়াবে ওইটা বাসায় যে পড়বা এবং বই থেকে শুধু কোয়েশ্চেন সলভ করবা এবং যে কোয়েশ্চেনটা হবে না সেই কোয়েশ্চেনটা মার্ক করে রাখবা। যত বেশি কোয়েশ্চেন সলভ করবা, মনে রাখবা তোমার চান্স তত নিকটে চলে আসছে। বুঝছো? হ্যাঁ, তিতলি বিষয় লিখছে 7:6:1। দেখো এটা গত এডিশনের বইতে লেখা ছিল 7:6:1, বাট নতুন যে বইটা আছে ওখানে লেখা আছে 6:1 এবং আমাদের স্যাররাও যখন পড়ায় ওখানে 6:1ই লেখা থাকে। বুঝছো? স্যার বইতে কোথায় রক্ত নিয়ে বলা হয়েছে? আচ্ছা বইতে দেখো, ওই সূচিপত্র দেখো, ওখানে দেখো লেখা আছে রক্ত সম্পর্কে। আর আমি তোমাদের এরপর থেকে যে ক্লাসগুলো হবে, তোমাদের বিশেষ করে আমি যে ক্লাসগুলো নিব, সব লেকচারের পরে আমি এক্সট্রা কিছু করে কোয়েশ্চেন তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব। বুঝছো? ওগুলো সলভ করবা, কোচিংয়ের বই তো আছে। আর যে কোনো সমস্যায় বিশেষ করে পড়াশোনায় যে কোনো সমস্যায় যে কোনো মুহূর্তে আমাকে নক করতে পারো, কোনো সমস্যা নাই। বাট একটাই রিকোয়েস্ট, বাবা মা পাঠাইছে কষ্ট করে, এখান থেকে যখন যাওয়ার সময় জন্য মুখে হাসি থাকে, অর্থাৎ তোমরা যেন চান্সটা নিয়ে যেতে পারো। বুঝছো? তাতে দূর থেকে দেখা হলে যদি চান্স না হয় তখন কী হবে জানো? ধরো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দূর থেকে দেখা হলে তুমি আর এক সাইডে চলে যাবা, যে স্যার আসতেছে, আসলে পর জিজ্ঞাসা করবে না কোথায় পড়তেছো, চান্স তো হলো না, এখন কি করতেছো, এটা যেন না হয়। অলওয়েজ মনে রাখবা যে পরিশ্রম করলে কখনো পরিশ্রম বিফলে যায় না। এখান থেকে যেহেতু ভর্তি যখন হইছো এবং গোপালগঞ্জের সেরা কোচিং সেন্টার উদ্ভাস প্লাস, এটা তোমার মানতেই হবে। কারণ এখানে যারা সেকেন্ড টাইমার আছে তারা আসলে বোঝে যে উদ্ভাস প্লাসটা কেমন। এখানে মামুন স্যার অনেক সুন্দর করে গাইডলাইন দেয় তোমাদের, আর যে কোনো সমস্যা যে কোনো টিচারকে পাশে পাবা। ওকে, আজকে অফলাইনে অনলাইনে দুইভাবে তোমাদের রক্ত সম্পর্কে মোটামুটি পড়াইছি। আর যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে মেসেজ করতে পারো। আর বিশেষ করে তোমাদের যে কোশ্চেন ব্যাংকটা আছে, কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলো। বুঝছো? কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলো, দেখবা পরীক্ষা কমন পাবা। আচ্ছা যাক, আর বেশি কথা না বলে, অনেক রাত হয়ে গেছে, সবাইকে বেস্ট অফ লাক। আর ক্লাসে আজকে যেটা পড়াইছি সুন্দর করে বাসায় রিভিশন করে ফেলো। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, বেস্ট অফ লাক।